ঠিক। হ্যাঁ, ওকে, আমরা লাইভে চলে এসেছি। একজন দেখছে, দুজন দেখছে, চলো। বিষয় হচ্ছে আজকে একটু অন্যভাবে আমরা লাইভটা শুরু করব। কারণ আজকে আমাদের মাঝে যে দুজন আছেন, আহ তারা একটু অন্য জগতের। মানে আমরা একটু অপার্থিব জগৎ নিয়ে কাজ করি, কিন্তু তাদের কাজ হচ্ছে লেখার সাথে রেখার যোগ স্থাপন করা এবং তার মধ্যে ভৌতিক মাল মশলা ঢালা। একদম যদি বলি ভালো। এবং আমার সামনে এই মুহূর্তে এক গাদা কমিক্স এর বুকস আছে, এবং মূলত সেগুলো হচ্ছে হরর কমিক্স। যেটার কথা দিয়ে শুরু না করলেই নয়, সেটা হচ্ছে এই যে, আমি কি সুন্দর। একটা ছোট ঘটনা বলে আপনাদের সবাইকে শুরু করি। ধরুন, এই কোভিড সিচুয়েশনে আপনি ট্রেনে করে যাচ্ছেন, নাইট জার্নি, রাত্রেবেলা যাচ্ছেন। তো আপনার কূপে আপনি একা আছেন। হঠাৎ রাত্রেবেলা উঠে দেখলেন আপনার কূপে একজন মাস্ক পরা সুন্দরী মহিলার আবির্ভাব হয়েছে। তো এবার বুঝতেই পারছেন কোভিড সিচুয়েশন, মুখে সবাই মাস্ক পরবে, এটাই স্বাভাবিক। তো ভদ্রমহিলা হঠাৎ বসেই আপনি যেই ভদ্রমহিলার দিকে তাকালেন, উনি আপনাকে শটান একটা প্রশ্ন করলো, মাস্ক না খুলেই জিজ্ঞেস করছে আপনাকে, আচ্ছা বলুন তো, আমি কি সুন্দরী? এবার আপনি ভাবলেন যে এ বাবা, আমি তো তার মুখই দেখিনি, একটা মাস্ক পরা মুখ, সুন্দরী বলাটা ঠিক হবে? তো আপনি হয়তো বলতে গেলেন যে আপনি আগে মুখ দেখান, কিংবা আপনি মনে হয় সুন্দরী নয় বা এরকম কিছু। কিন্তু একবার যদি বলে বসেন যে আপনি সুন্দরী নয়, তাহলেই একটি সাংঘাতিক কাণ্ড। আর ওই ভদ্র মহিলার বা ওই মহিলার দুটো আঙুল একটা কাঁচির রূপ নেবে এবং আপনার শরীরটাকে দু ফালা ফালা করে দেবে। এবং আপনি যদি বলে বসেন কৌতূহল বসে, হ্যাঁ হ্যাঁ আপনি খুব সুন্দর দেখতে, তাহলে কি হবে, উনি সঙ্গে সঙ্গে ওনার মুখ থেকে মাস্ক খুলে আপনার, তার বিভৎস মুখটা, কানের পাশ থেকে একেবারে এই কান পাশ অব্দি একদম পুরো কাটা একটা মুখ আপনার সামনে তুলে ধরবে এবং দেখাতে থাকবে, দেখাতে দেখাতে বলবে, এই তো আমি সুন্দরী, চলুন আপনার মুখটাও আমি একটু এরকম ভাবে সুন্দর করে দিই। এতক্ষণ যে গল্পটা বলছিলাম সেটা হচ্ছে বিখ্যাত আহ অয়ন রাহার একটি কমিক্স 2017 সালে। মানে কলকাতা বইমেলা একদম কাঁপানো কমিক্স এই মুহূর্তে। মানে মহিলা মহলে তার একটা আলাদাই জনপ্রিয়তা আছে। কমিক্সটার নাম হচ্ছে আমি কি সুন্দরী। এবং এই কমিক্সটি কিছু অল্প সংখ্যায় পড়েছিল, এবং আগের বার একদম লেখকের এবং শিল্পীর স্বাক্ষর সমেত আমার একটি মানে আর কি আদায় করার সৌভাগ্য হয়েছিল। এবং অয়নদা মানুষটার সাথে আমার প্রথমত পরিচয় বলি, সেটা পরিচয় বৃত্ত শুরু হয় হচ্ছে আগের বছর আমাদের পুজো সংখ্যার মধ্যে দিয়ে। পুজো সংখ্যায় অয়নদা আমাদের জন্য একটা দুর্দান্ত হরর পোস্টারের অ্যালবাম, এবং তার সাথে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা কাজটা করেছিল, 100 বছরের সেরা হরর পোস্টারের একটা খুব সুন্দর নিবন্ধ তৈরি করে দিয়েছিল আমাদের জন্য, এবং যেটা পাঠক মহলে একটা আলাদা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, যেটা খুব দরকার। মানে আমরা তো অনেক লেখা পড়ি, কিন্তু গবেষণামূলক একটা আলাদা ইন্টারেস্টিং লেখা সেটা সবসময় কিন্তু থেকে যায় আছে। এবার একটা বিষয় হচ্ছে যে আমি ছোট্ট করে ইন্দ্রনীলদা এবং অয়নদার সম্পর্কে একটু বলে নেব, ছোট্ট করে বলে তারপর আমি ব্যাটন তুলে দেবো দুজনের হাতে। কারণ আপনাদের জন্য একটা দুর্দান্ত কিছু আজকে আপনাদের জন্য ওয়েট করে রয়েছে, একই সঙ্গে দৃশ্য এবং ভাষার মধ্যে দিয়ে আজকে একটা ভৌতিক অভিযান হবে আমাদের। তো অয়নরা বিশেষত বিগত কয়েক বছর ধরে কমিক্স নিয়ে বাংলায় বিভিন্ন লেখালেখি করেছেন। 2017 সালে আমি যেটা বলছিলাম যে আহ, আমি কি সুন্দরী বলে একটি বিখ্যাত হরর গ্রাফিক নোবেল প্রকাশ পায় ওনার জিরো কমিক্স থেকে। এবং উনি জিরো কমিক্স এর অন্যতম একজন কর্ণধার এবং সৃষ্টিকর্তা। এবং পাশাপাশি 2013-14 সালে বইমেলায় অয়ন রায়ের ওই জিরো কমিক্স থেকেই আহ, ইংলিশ এবং বাংলা মিলিয়ে ছটি টাইটেল প্রকাশ পায়। এবং তার পাশাপাশি কমিক্স নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন উনি, এটাই ওনার পরিচয়। কারণ কমিক্স বৃত্তে যারা বসবাস করেন, যারা কমিক্স পরিধির মধ্যে থাকেন, তারা এই দুটো নাম সম্পর্কে সত্যি অবগত, যে তাদের কাজ সম্পর্কে অবগত। এবার আসি আমি ইন্দ্রনীল দাস সম্পর্কে। ইন্দ্রনীল দা হচ্ছে পেশায় একজন শিক্ষক, নেশায় হচ্ছেন পাঠক। কিন্তু পাশাপাশি কমিক্সের প্রতি ওনার একটা তীব্র আগ্রহ আছে, এবং কমিক্সের জন্য গল্প লিখতে ভালোবাসেন। অরিজিৎ দত্ত চৌধুরীর সঙ্গে মিনি কমিক্স নামক একটি মৌলিক কমিক্স প্রজেক্টের সাথে যুক্ত আছেন, এবং সেই কমিক্স প্রজেক্ট থেকে ইতিমধ্যেই 2016 সালে 16-17 সালে বইমেলায় মিনি কমিক্স প্রকাশিত হয়েছে রুদ্র বিদ্যুৎ
সালের বৈশাখে বুক ফার্ম মিনি কমিক্সের যৌথ প্রযোজনায় আর কি প্রকাশ পেয়েছে। থ্রিলার কমিক্সের অনুবাদ বুক ফার্ম থেকে, 3 মায়াকানন থেকে প্রকাশ পেয়েছে 2020 সালে, যেটা খুবই জনপ্রিয় হয়েছিল সেই সময়। এবার আজকে বিষয় সম্পর্কে একটু বলে দিই। আজকে বিষয় যারা টাইটেলটা দেখেছেন, আতঙ্কের চিত্রকথা, হরর কমিক্সের একাল শেখাল। তো সেখানে আমরা মূলত হরর কমিক্সের একটু পিছিয়ে গিয়ে একটা 100 বছরের ইতিহাস, আগের দিনই কথায় কথায় উঠে এলো 100 বছর ইতিহাস। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর কমিক্সের যে একটা রমরমা নেমে আসে, বিশেষত হরর কমিক্স, এবং তার একটা পার্টিকুলার সময়ের পর বিভিন্ন নিষেধনামাও নেমে আসে বিভিন্ন রাষ্ট্রের, চক্ষুশূল হতে হয় বিভিন্ন কমিক্সকে। এবং তার যে ইতিবৃত্ত তে নিয়ে বিস্তারিত আলোকপাত করবে ইন্দ্রনীল দা এবং অয়ন দা। আমি অনেকক্ষণ বললাম, এবার তোমাদের হাতে পুরোপুরি ছাড়লাম। নমস্কার, না আমি না, অয়ন কার রাহা। সঙ্গে? এই শুভদীপ, আমি ইন্দ্রনীল কাঞ্জিলাল, কিন্তু আমি কার সঙ্গে বসে আছি? শুভদীপ ছাড়া ওই মুখোশধারী ব্যক্তিটিকে, অরণ্য দত্ত নয়, তাহলে কি? এই ওই যে দেখো। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, অরুণ রাহা, তুমি শেষ পর্যন্ত এই মুখোশ সবাই পরে মাস্ক ঘোরাঘুরি পরছে, করছো। আমি একটু মুখোশ পরলাম আছি। না, তুমি একদম, হ্যাঁ হ্যাঁ, মাস্কায়িত হয়েছো, মাস্কায়িত এই হয়ে কে গেছো বলছে একেবারে, মাস্ক খুব পরতে ভালো। বলছে? হ্যাঁ, হুম। হ্যাঁ, এই তো একটা কমেন্ট এসছে। হুম। অরুণ দা স্বাগত মাস্ক দত্ত এই যে বলেছে। পরে অরুণের কি গো? ওই দেখো, স্বাগত বলছে পরে। ঠিক আছে। হুম ঠিক আছে, আবার একটু বাদে পূর্ব। তার আগে হুম। একটু হরর কমিক্সের মানে ভয়ের কমিক্সের এই অন্দরমহলে যাওয়ার আগে একটু কমিক্স নিয়ে বলো। আগে একটুখানি মনে হয় একটু বলে নেওয়া ভালো। কারণ কমিক্স সম্পর্কে ধারণাটা সবার কাছে নাও ক্লিয়ার থাকতে পারে, যারা দেখছে আর কি। ধারণা সবাই আছেই, কিন্তু কিছু কিছু কনফিউশন আমরা কমিক্স করতে গিয়ে মাঝে মধ্যে দেখতে পাই যে অনেকে অনেক রকম জিজ্ঞাসা করেন, কমিক্স কি, গ্রাফিক নভেল কি, আলাদা কোথায়, কার্টুন কোথায়, কার্টুন কমিক্স এর তফাৎ কি। এইটা একটু ছোট্ট করে আমি ইন্দ্রনীলকে একটু বলবো, একটু বলতে। ছোট্ট করে বলতে বলেছো, সে ঠিক আছে, কিন্তু ছোট্ট করে বলার মতো বিষয় নয়, কিন্তু একটা প্রোগ্রামে আবার বেশিক্ষণ বলাও যাবে না। আমি খুব কম কথায় সারি। কার্টুন, কমিক, সিনেমা, গল্প, উপন্যাস, নাটক, গান, যাই বলবে, সবকিছুই আমরা একটা গল্প শুনতে চাই, এবং যিনি সৃষ্টি করেন তিনি কোথাও না কোথাও একটা গল্প বলার তাগিদ থেকেই সেগুলো সৃষ্টি করেন, এটা আমার মনে হয়। সুতরাং আমরা যে ভাগাভাগিটা করি, অনেক সময় আমরা এটাও বলি যে কমিক্স হচ্ছে সাহিত্যেরই একটা অংশ। আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। হ্যাঁ, মানে এটা আমরা তো নেট ঘাঁটলে অনেক কিছু জানতে পারবো যে কমিক্সকে 9th আর্ট বলে একটা আলাদা তকমা দেওয়া হয়েছে। আমারও তো তকমার প্রয়োজন নেই। কমিক্স একই সাথে আমার গল্প পড়া এবং গল্প দেখা, এই দুটোকে একসাথে আমার খিদেটাকে মেটায়। সেই জন্য কমিক্সকে আমি কখনোই সাহিত্যর একটা অংশ মাত্র এটা বলতে পারবো না। তাই যদি বলতে হয়, তাহলে তো যে কোনো সিনেমা, যে সিনেমাগুলো ধরো, চলচ্চিত্রগুলো যেগুলো সাহিত্য থেকে তৈরি হয়, সেগুলো তাহলে সাহিত্য। তাহলে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কখনোই চলচ্চিত্র নয়, ওটা অবশ্যই সাহিত্য। সেরকম বোকামি তো আমরা কেউ করবো না। আমরা সেখানে বিভাগটা খুব ভালো করে স্পষ্ট করে জানি যে কোনটা সিনেমা, কোনটা গল্পের বই, কোনটা উপন্যাস। কিন্তু কমিক্সের ক্ষেত্রে আমাদের গুলিয়ে যায়। কমিক্সের ক্ষেত্রে আমাদের মনে হয় না, কমিক্স হচ্ছে সাহিত্য। কমিক্স এখনো সাহিত্যের মর্যাদা কেন পেল না? কেন পেতে যাবে সাহিত্যের মর্যাদা? কমিক্সকে কমিক্সের মর্যাদা দিতে হবে না? কমিক্স সম্পূর্ণ একটা আলাদা মাধ্যম বলেই আমি মনে করি। আর কমিক্স হচ্ছে সেই মাধ্যম যেখানে কিছু সিকোয়েন্সের মাধ্যমে কিছু একটা ঘটনা পরম্পরা বোঝানো হয়। ছবির কতগুলো পরপর কতগুলো প্যানেল সাজিয়ে, আমি ভালো করে বলছি, একদম সহজভাবে বলছি, ছবির কতগুলো পরপর প্যানেল সাজিয়ে একটা ঘটনাকে তুলে ধরা হচ্ছে কমিক্স। আর এটাই হচ্ছে কমিক্স আর কার্টুনের মূল পার্থক্য। কার্টুন মূলত ক্যারিকেচার বা স্যাটিরিক্যাল, অর্থাৎ ব্যঙ্গাত্মক, ব্যঙ্গচিত্র। তার ব্যঙ্গচিত্র, তার কোনো দায় নেই পরপর প্যানেল সাজিয়ে সেটাকে সিকোয়েন্স হিসেবে তুলে ধরা। কার্টুনের কোনো দায় থাকে না। কিন্তু কমিক কমিক অবশ্যই প্যানেলের মাধ্যমে গল্প বলবে। এই হচ্ছে আমার ইন্দ্রনীল এটা বেশ, কমিক্স কার্টুন। হ্যাঁ, এটা ঠিক, খুব বলো ভালো বলো। বলেছো। কমিক্সকে একটা তুমি না, নিজস্ব ধারার মধ্যে রেখেছো, এই নিয়ে মাঝে মধ্যেই শুনি। কমিক্সকে অনেকে মানে ধর্তব্যের মধ্যে রাখে না, আবার কেউ সাহিত্য নয় বলে যে দুঃখ করে। দুটোর দেখো, থেকে একদমই কমিক্সকে আলাদা, ধর্তব্যে কমিক্স না একটা রাখার নিজস্ব মধ্যে, মত। কমিক্সকে ধর্তব্যের মধ্যে না রাখার মধ্যে আমাদের একটা ঐতিহ্য আছে।
দেখো, প্রত্যেকটা দেশ তার ঐতিহ্যের উপর নির্ভর করে কিন্তু তার সংস্কৃতি গড়ে তোলে। সুতরাং আমরা যতই বলি যে বিদেশি কমিক্সে এই কাজ হচ্ছে তাই কাজ হচ্ছে, এই কথাগুলো বলার আগে আমাদের একবার ভেবে দেখা উচিত যে আমাদের ভারতবর্ষ তথা বাংলায় কমিক্স নিয়ে সেইভাবে কোথায় কাজ হয়েছে। আজকে তুমি একটা আমি কি সুন্দরী তৈরি করেছো, যা প্রায় বিশ্বমানের একটি গ্রাফিক নভেল বলা যেতে পারে। হ্যাঁ, অনেকেই হয়তো আমার এই কথা শুনে একটু ভুরু কোচকাবেন, এমন কি একটা কমিক্স করেছে যার জন্য একদম বিশ্বমানের গ্রাফিক। তা বলছেন, বিশ্বমানটাকে আমি কি ধরছি? বিশ্বমান মানে শ্রেষ্ঠ মান তা নয়। বিশ্বমান আমি সেটাকেই বলবো যে ধরনের পরীক্ষা নিরীক্ষা আজকে গোটা বিশ্বে হচ্ছে কমিক্স নিয়ে, সেই পরীক্ষা নিরীক্ষার ছাপ তোমার কমিক্সে আছে, আমি কি সুন্দরীতে আছে। বিশেষ করে তোমার যে পেজ ডিজাইনিং, আমি কিন্তু শুধু গল্পের কথা বলছি না, তোমার কমিক্সের আমি কি সুন্দরীর যে পেজ ডিজাইনিং, সেটা কিন্তু অন্য যে কোনো বাংলা কমিক্সের সঙ্গে খাপ খায় না। এটা এই পেজ ডিজাইনিং থেকে শুরু করে শর্ট ডিভিশন, এই সমস্তগুলোই কিন্তু আমি কি সুন্দরীকে বিশ্বমানের করেছে। শ্রেষ্ঠ মান বলছি না, বিশ্বমান। এই কথাটা ভালো করে বুঝতে হবে। শুভময় কুণ্ডু এখানে আমাদের মন্তব্য করেছে, আমাদের প্রিয় ভাই, কমিক্স তকমা পেয়ে গেছে বাচ্চাদের জিনিস। হ্যাঁ ঠিক, এই তকমাটা পেয়েছে কারণ আমাদের কাছে, আমরা গুটি কয় লোক ছাড়া সাধারণ মানুষকে যদি আমরা বলি হ্যাঁ রে কমিক্স পড়েছিস, হ্যাঁ পড়েছি তো, হাদা ভোদা, নন্টে ফন্টে, অরণ্যদেব, টিনটিন, টারজান। এই যে কমিক্সের একটা সরলীকরণ, কমিক্সের একটা জেনারেলাইজেশন, এইটার থেকে বেরিয়ে আসার জন্য, বেরিয়ে না আসতে পারার জন্য বলবো, বেরিয়ে আসার জন্য নয়, বেরিয়ে না আসতে পারার জন্য অনেকটাই আমরা দায়ী। আমরা যারা কমিক্স নিয়ে কাজ করি, আমরা সেই মতন জিনিস তাদের দিতে পারিনি যেটা দেখে তাদের মনে হয় যে হাদা ভোদা, নন্টে ফন্টে, বাটুল, অরণ্যদেব, টিনটিন, টারজানের বাইরেও কমিক্স আছে, এটা আমরা দিতে পারি। আচ্ছা, এখানে আরেকজন দর্শক ফোন করছে, আমার খুব প্রিয় বোন, বান্ধবী, মাসিও বলতে পারি তাকে আমি, শর্মিষ্ঠা পিয়াল। ও বলছে কমিক্সের ঘটনা পরম্পরা থাকবে, কার্টুনের নয়, তাই তো? না, কথাটা ঘটনা পরম্পরাটা কমিক্সে মাস ঘটনা পরম্পরা, কিন্তু কার্টুনে সেটা ঘটনা পরম্পরাতেও দেখাতেও পারে, নাও দেখাতে পারে। কার্টুনের কোনো দায় নেই, আমি যে কথাটা বলেছি মনে আছে নিশ্চয়ই, কোনো দায় নেই কার্টুনের, কিন্তু কমিক্সের সেই দায়টা আছে। যাই হোক, আমি আবার ফিরে যাই, এবার আমরা আলোচনা অধিকার না দিয়ে। হ্যাঁ, এবার কমিক্সের মধ্যে তো এবার কথা হচ্ছে আমাদের কমিক্স ঐতিহ্য না থাকলেও একটা পর্যায় পর্যন্ত কমিক্স আমরা সবাই পড়ে এসেছি ছোটবেলায়। বড়বেলায় আমরা যারা কমিক্স নিয়ে চর্চা করছি তাদের চর্চাটা অন্যদিকে গেছে, কিন্তু ছোটবেলায় কমিক্স আমরা সবাই পড়ে এসেছি। এবার কথা হচ্ছে সেখানে হরর কমিক্সের সঙ্গে আমাদের পরিচিত হতে গেলে আমাদের কিন্তু একটু বাংলার বাইরে তাকাতেই হবে। বাংলা কি, আমাদের ভারতবর্ষের বাইরে তাকাতে হবে। আমি একটু বিশ্ব হরর কমিক্সের সম্বন্ধে কথা বলি। হরর কমিক্সের প্রথম যে উপাদানগুলো আর কি, হরর কমিক্স কাকে বলে, অয়ন একটু বলো শুনি। হরর কমিক্সের উপাদান কি, হরর কমিক্স কাকে বলে, এগুলো সম্বন্ধে একটু বলো। দেখো, কমিক্স তো অনেক রকম ভাবে, মানে কমিক্সের মূল উপাদান দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে গল্পটা, চিত্রনাট্য, এই দিকটা, আর একটা হচ্ছে ছবি আঁকা, তারপরে তোমার তার মধ্যে টাইপোগ্রাফি, ওনোমটোপইয়া মানে বা স্পিচ বাবল মানে যার মধ্যে সংলাপগুলো লেখা হয়। ওনোমাটোপইয়া মানে এই একটা শব্দ, ধরো একটা বন্দুক ছুড়লো, দুম করে একটা শব্দ হলো, সেইটা হচ্ছে, সেটাকে বলে ওনোমাটোপইয়া। এই যে এইরকম বিভিন্ন দুটো মূল ভাগে ভাগ করলাম। এইবারে ছবি আঁকার মধ্যে আর গল্পের মধ্যে তফাতেই একটা কমিক্স বদলে যায়, কমিক্সটা কি ধরনের হবে, সেটা হরর হবে না হাসির হবে না দুঃখের হবে না আনন্দের হবে, যে কোনো ধরনের বা জীবনীমূলক হবে, এইটা হচ্ছে যে কমিক্সের কি। এবার হরর কমিক্স অনেকটা, হরর গল্প, হরর সিনেমা, হরর উপন্যাস, যাই হোক, যেখানটাতে হররের মধ্যে কিন্তু হরর বললে আমাদের মূল একটা জিনিস যেটা মনে পড়ে, ভূতের কমিক্স। ব্যাপারটা তা না, হরর মানে হরর একটা খুব বড় বিষয়, সেখানটাতে নানা ধরনের ভয় থাকতে পারে। হরর মানে ভয় পাওয়ানো, শিহরণ জাগানো এই কমিক্স, এটি হচ্ছে হরর কমিক্স। আমরা এটাকে সহজভাবে এইভাবেই বলতে পারি। এর মধ্যে অনেক সাব ডিভিশন থাকতে পারে, কিন্তু এইটাই হচ্ছে হরর কমিক্স। এবং হরর কমিক্সের মূল উপাদান যদি বলে, গল্পটাকে মানে খুব ভয়ের একটা গল্প হতে হবে, এবং তার সাথে ছবি আঁকার মধ্যেও সেই
ছাপটা থাকবে তাকে সম্মত করার জন্য। এই দুটো মিলেই কিন্তু একটা সফল হরর কমিক্স এর গড়ে ওঠে আর কি। আমার সেটাই মনে হয়। কি বলো ইন্দ্রনীল? একদম ঠিক বলেছো, তুমি একদম ঠিক কথা বলেছো। যে আসল কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে যে মানুষ অনেক কিছুই ভালোবাসে যেটা সে মুখে বলতে পারে না। মানুষ কাঁদতে ভালোবাসে, মানুষ কষ্ট পেতে ভালোবাসে, মানুষ ভয় পেতেও ভালোবাসে। এবার এই ভয় পেতে ভালোবাসার থেকেই কিন্তু খানিকটা হরর কমিক্সের উৎপত্তি। এবং তারপর অয়ন যে কথাগুলো বললো, তার যে হরর কমিক্সের ভাগগুলো, হরর কমিক্স কাকে বলে, আমরা সেগুলো অয়নের কথা থেকে মোটামুটি বুঝলাম। এই হরর কমিক্সের ব্যাপারটা যদি কমিক্সের কথাই বলি, যেমন এই মতটা আছে এবং মতটাকে খানিকটা যে আমি মানি না তাও না, সেটা হচ্ছে যে কমিক্সের উৎপত্তি হচ্ছে আদিম মানবের গুহা চিত্রে। আলতামিরার গুহা চিত্রে যে বাইসনের ছবি দেখা যায়, বাইসন শিকারের ছবি, হয়তো সেটাই পৃথিবীর প্রথম কমিক। কারণ ছবির মাধ্যমে সেখানে মানুষ কোনো গল্প বলার চেষ্টা করেছিল। কমিক্সের তো একটা অন্যতম গুণ ছবির মাধ্যমে গল্প বলা। হরর এখানে কমিক্সের তোমার ইতিহাসটাও কিন্তু খুব। এক মিনিট থামাচ্ছি, হ্যাঁ, বলো দর্শকদের বলো। কনফিউশন হতে পারে যে ওইখানে তো ওরা তো কোনো কথা লেখেনি, তাহলে সে কি কমিক্স হবে? এটা তুমি একটু বলে দাও সবাইকে। বলো, আরেকবার বলো, শুনতে পেলাম না। এই যে আচ্ছা, আলতামিরের অয়নদা গুহা একটা খুব চিত্র ভালো বললে, প্রশ্ন এসছে, এটা দেখো। হ্যাঁ, প্রশ্নটার উত্তর আমি দেবো। ওটা এই হ্যাঁ অয়নের কথা শুনে নি, বলো। হ্যাঁ, এই যে আলতামিরার ভুয়া চিত্রের প্রসঙ্গ তুললে তো ওখানে সিকোয়েন্সিয়াল আর্ট আছে, কিন্তু ওখানে সংলাপ নেই। ঠিক আছে, এখনকার না। লোকজন সংলাপের কমিক্স দেখতে অভ্যস্ত। সেকে কি হুম। কমিক্স তুমি বলবে, সেইটা একটু বলে দিলে ভালো হয়। না, দেখো, কমিক্সে সংলাপ থাকাটা অবশ্যই একটা কম্পোনেন্ট। কমিক্সের সংলাপ অবশ্যই কম্পোনেন্ট, কিন্তু কমিক্সের সংলাপ ছাড়া হয় না তা নয়। ঠিক। অবশ্যই প্যান্টোমাইম কমিক্স বলে একটা আলাদা ধারার কমিক্স আছে, যেখানে কোনো রকম সংলাপ ছাড়াই শুধুমাত্র ছবি দিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি অয়ন, শুভদীপ, এটা শোনো, খুব ইন্টারেস্টিং, আমরা এটাতে রিলেট করতে পারবো খুব তাড়াতাড়ি। মার্ভেল, হুম। মার্ভেল কমিক্সের কথা আমরা সবাই শুনেছি। মার্ভেল কমিক্সের একটা সিরিজই বেরিয়েছিল, নাফসেড। নাফসেডটা কেমন করে লেখা ছিল? একটা অ্যাপোস্ট্রফি দিয়ে স্টার্ট, NUFF, তারপর সেড, মানে কথাটা হচ্ছে এনাফ সেড, অনেক বলে ফেলেছি, এবার তোমরা ছবি দেখে গল্প বোঝো। সুতরাং এটা হয়, অনেক এটা কমিক্সের একটা ব্যাপার, এটা নিয়ে কোনো অসুবিধা। আচ্ছা, অভিরূপ যে প্রশ্নটা করেছে সেটা নিয়ে একটু কথা বলে দিই 2 মিনিট। হচ্ছে অভিরূপ বলছে বাংলা কমিক্সের প্রোডাকশন আমি কস্টের প্রশ্নটা পিন ডিমান্ডের করে মধ্যে দিলাম। হ্যাঁ যে ডিসপ্যারিটি আছে সেটা নিয়ে কি ওপিনিয়ন তোমাদের? অবশ্যই অভিরূপ, এটা তুমি একজন ক্রিয়েটার হিসেবে এর সম্মুখীন হয়েছে এবং আমরা এটা বুঝতে পারছি, অয়ন নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা। একদিকে যে প্রোডাকশন কস্টটা একটা কমিক্স বার করতে আমাদের কাজে লাগে, সেটা যখন আমরা সেটাকে বাজারে মার্কেটে ফেলি তখন তার ডিমান্ড ধারে কাছে পৌঁছায় না। কমিক্স হচ্ছে পুরোপুরি তখন লসে রান করে বিজনেসটা। এই জন্য অনেক প্রকাশক কমিক্স করতে গিয়েও কিন্তু কয়েকটা করার পর পিছিয়ে এসছে। পিছিয়ে আসে। এবং আমরা যারা সেলফ ইয়েতে অনেক কিছু কমিক্স বার করেছি, মিনি কমিক্স যেমন পুরোপুরি সেলফ পাবলিকেশনের ব্যাপার ছিল, আমরা যে পুরোটা কমিক্স করে লাভবান হয়েছি তা একদমই নয়, একদমই নয়। আমাদের যে মিনি কমিক্স বাজারে পাওয়া যায় না তার একটা অন্যতম কারণ এটাই যে আমরা খুব কম সংখ্যায় ছাপাতে পেরেছিলাম এবং কোন রকমে আমরা আমাদের যেটুকু টাকা লগ্নি করেছিলাম সেটা ফিরিয়ে এনেছিলাম। তাই আমাদের আর সে দুজনের আর আমার আর অরিজিতের অতটা সাহস নেই যে আমরা গিয়ে আবার সেটা ছাপি বেশি সংখ্যায় এবং সেটাকে নিয়ে আমরা ব্যবসা করবো, এটা নেই। এটা মূলত হয়েছে এর জন্য, এর কারণটা অভিরূপ শোনো, এবং আমি সবাইকে বলছি দেখো এখন তুমি আমার সাথে একমত হতে পারো কিনা। এটা হচ্ছে কমিক সম্বন্ধে আমাদের যে আদি ধারণাটা মনে গেড়ে বসে আছে, মনে থিতু হয়ে বসে আছে, সেটাই হচ্ছে মূল কারণ। যে কমিক্স বলতে আমরা যা বুঝি সেটা একটা পর্যায় পর্যন্ত আমরা পড়বো, কিন্তু ওই যে একটু আগে দেখো সুদীপ মন্ডল, সুদীপ আমাদের ভাই বলেছে যে বাচ্চারা কমিক্স পড়ে, এই ধারণাটা কিন্তু বদলায়নি। বাচ্চারা যে জিনিসটা পড়ে তার পিছনে বেশি টাকা কেন ঢালবো? আমার যদি ভালো কিছু পড়তে হয় আমি বিভূতিভূষণ পড়বো, আমি সুনীল গঙ্গোপাধ্যায় পড়বো, আমি বর্তমান লেখকদের লেখক পড়বো, অভিক সরকার পড়বো। আমি কোন দুঃখে কমিক্স পড়তে যাব? যদি আমার ভালো কিছু দেখতে হয় আমি সিনেমা দেখবো, ভালো ভালো ওয়ার্ল্ডের ক্লাসিক কাল্ট সিনেমা আছে। কমিক্স কিন্তু পড়া দেখা দুটোকে মিলিয়ে। তা আমি যখন পড়ার জন্য আমার মনটাকে আগে থেকেই সেট করে রেখেছি যে আমি বড় বড় বই পড়বো বড় বড় লেখকদের, আমি যখন সিনেমা দেখার জন্য মনটাকে আগে থেকেই সেট করে রেখেছি, তাহলে আমি কমিক্সে যাবো কেন? যাবো তখনই যাব যখন আমি কি সুন্দরীর মতো আরো 10টা কমিক্স বেরোবে, বা মিনি কমিক্সের মতো সেলফ পাবলিকেশন, সেলফ প্রকাশনা যখন সত্যিকারের একটা ব্যাকবোন, একটা দাঁড়ানোর জায়গা পাবে এবং তারা কমিক্সের পর কমিক্সের বই বার করবে।
এই অবস্থাটাকে কাউন্টার করার জন্য অভিরূপ, আমার মনে হয় অভিরূপকে বলছি, এই অবস্থাটাকে কাউন্টার করার জন্য একমাত্র কমিক্সের বই বের করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ডিলেমাটা এখানেই ধাঁধার নাম বাংলা কমিক, অরিজিতের করা একটি বিখ্যাত কমিক, যে সেই অবস্থাটাই তো আমরা পৌঁছাতে পারছি না যেখানে আমরা নির্দ্বিধায় একের পর এক কমিক্সের বই বার করতে পারবো। কিন্তু অয়ন, আমরা কিন্তু হরর কমিক্স থেকে দূরে সরে যাচ্ছি। আমরা একটা হরর পরিবেশ তৈরি করছি বাংলা কমিক্স নিয়ে। আলোচনাটা করে নি, তারপর আবার প্রশ্নোত্তরে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ওটাই বলছিলাম আর কি। তো আমার কথা যেটা বলছিলাম, তোমরা- আমি যেটা চলে গেলাম, আলতামিরার গুহাচিত্র কথা কেন তুললাম, হরর কমিক্সের যেটা আদি কথা, সেই আদি কথাতেও কিন্তু এই ধরনের একটা গুহাচিত্র না হলেও এরকম একটা পটচিত্র পাওয়া যায়। দ্বাদশ শতাব্দীতে জাপানের হিয়ান যেটা ডাইনাস্টি, হিয়ান পিরিয়ড আর কি, সেই হিয়ান পিরিয়ডে এক ধরনের জাপানিজ কল তৈরি হতো, পুঁথি, যে পুঁথিগুলোকে বলতো গাকি জোসি। এই গাকি জোসি হচ্ছে আজকের যে হরর কমিক তার আদি পূর্বপুরুষ। সেইখানেই সর্বপ্রথম ভয়াল পরিবেশের ছবি গাকি জোসিতে আঁকা হতো। এর অনেক পরে যেটাকে এখন স্বীকৃত প্রথম হরর কমিক্স হিসেবে ধরা হয়, সেটা অবশ্য সাহিত্যমূলক। 1935 খ্রিস্টাব্দে ন্যাশনাল পিরিয়ডিক্যাল যে ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে বেরিয়েছিল এই তোমার না না একটু ভুল বললাম, ন্যাশনাল পিরিয়ডিক্যাল কি, হ্যাঁ ডক্টর অকাল্ট, রাইট, মনে পড়েছে। ডক্টর অকাল্ট বলে একটা সিরিজ বেরিয়েছিল এবং সেখানে ভ্যাম্পায়ার মাস্টার এই ইত্যাদি এই ধরনের কমিক্সের যে স্ক্রিপ্ট গুলো বেরোতো, ছোট ছোট স্ক্রিপ্ট গুলো বেরোতো, সেখান থেকেই ওই 1935 খ্রিস্টাব্দ থেকেই আধুনিক কালের হরর কমিক্সের যুগ শুরু হয়। মজার কথা একটা বলবি, এই যে ডক্টর অকাল্ট সিরিজটার কথা বললাম, এই সিরিজটাকে আর তৈরি করেছিল জানো? কে? এই দুজনের নাম কিন্তু, দুজন লোক তৈরি করেছিল, এই দুজনের নাম কিন্তু আমাদের কাছে খুব পরিচিত। একজন হচ্ছেন জেরি সিগেল আর একজন হচ্ছেন জো সুস্টার। বলো অয়ন, এই দুটো নাম করতেই কার নামের কথা আমার চলে আসে? জেরি সিগেল এবং জো সুস্টার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সুপারম্যানের সৃষ্টি স্রষ্টা এই দুজন, জেরি সিগেল এবং জো সুস্টার হচ্ছেন সুপারম্যানের স্রষ্টা। তারাই কিন্তু হরর কমিক্সের যে আধুনিক যুগের সূচনা তার সঙ্গেও জড়িত। এই হচ্ছে মজার কথা। এবার অয়ন একটু হরর কমিক্সের যুগ বিভাগগুলো সম্বন্ধে বলো। হ্যাঁ, তাহলে আমরা একটু তাহলে কমিক্স, এই হরর কমিক্সের সূচনার জায়গাতে একটু চলে যাই। এবার এটা বলতেই হয় যে হরর কমিক্সের ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যাদের কিন্তু বিশাল অবদান, যে ওই জায়গাতে কিন্তু দারুণ দারুণ সব কাজ হয়েছে। ইউরোপেও হয়েছে, হয়েছে জাপানেও হয়েছে, মানে আমাদের পূর্ব দিকে জাপানি মাঙ্গাদের হরর সাংঘাতিক ভালো কাজ হয়েছে। এবার এত একটা ছোট অনুষ্ঠানে কিন্তু এত কিছু বলা, এত কিছু কভার করা, এত কিছু বলা যাবে না, যেখানে মূল থিম হরর। আমরা একটা ছোট্ট করে একটু সবকিছু ছুঁয়ে ছুঁয়ে এই ব্যাপারটা বলবো, এবং অনেক কিছু বাদও থেকে যাবে, এবং সেটা মানে সেই সময়ের জন্যই, সেটা মানে আমাদের কিছু করার নেই সেখানটাতে। তা সবার আগে আমি একটা ছোট শুভজিৎকে বলবো, একটা ছোট একটা ছবি দেখানো দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা ভিনটেজ যুগের হরর কমিক্স গুলো একটু তাহলে লোকজনদের ভালো লাগবে, আমাদের দর্শকদের। আচ্ছা অয়নদা, ওটা কি তুমি দেখাবে না আমি দেখাবো স্ক্রিনটা? আমি বলি। ওকে বেশ, দাঁড়াও আমি একটু সেট করে নিই। এই যে আচ্ছা কোনটা বলো তো, কোন স্লাইডটা দেবো? এক নাম্বার ভিনটেজ কমিক্স। আচ্ছা ভিনটেজ কমিক্স পেয়ে গেছি। ওকে ফাইন। তা যেটা বলছিলাম, তোমার হরর কমিক্স এর ক্ষেত্রে আমাদের একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে, যে আমেরিকায় হঠাৎ করে হরর কমিক্স এর রমরমাটা হলো কেন। এর জন্য আমাদের একটু ইতিহাসটা বুঝতে হবে। এটা 2020 সাল। আমরা এখন করোনা, কোভিড এই শব্দগুলোর সাথে সবাই জেনে গেছি। এর থেকে ঠিক 100 বছর আগে ঠিক এরকমই একটা প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছিল, তখন এসেছিল, সবাই জেনে গেছি অলরেডি, স্প্যানিশ ফ্লু। আগে জানতাম না, এবছর সবাই জেনে গেছি স্প্যানিশ ফ্লু। এবার মজার ব্যাপারটা হচ্ছে, স্প্যানিশ ফ্লু ঠিক 100 বছর আগে, 1820 সাল, এই 1920 সাল। এবার 1920 সালের সেই প্যান্ডেমিকের পর তার ঠিক 8 থেকে 9 বছর বাদে যেটা হলো, সেটা হচ্ছে তোমার সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক একটা টালমাটাল দশা তৈরি হয়। সেইখান থেকে তৈরি হলো যে গ্রেট ডিপ্রেশন, যেটা অর্থনীতিকে মানে সারা পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করে দিল।
দারিদ্র, হতাশা, নানা রকম ব্যাপার স্যাপার। সেখান থেকে যেটা টার্ন নিল আস্তে আস্তে হচ্ছে 1914 সালে হলো কি এই তার মানে ওই সমসাময়িকই আর কি, ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে বোঝাই যাচ্ছে সারা পৃথিবী জুড়ে সেই সময় একটা ভয়ঙ্কর টালমাটাল দশা, মানুষজনের বেসিক চাহিদাগুলো ঠিক নেই, চতুর্দিকে যুদ্ধ বিগ্রহ, অসুখ, শরীর, এই টাইমটা একদম বিচ্ছিরি রকম। আর 1914 থেকে 20-30 এরকম খুব বাজে সময় গেছে। ওই সময়টাই হঠাৎ করে হরর কমিক্সের মানে আমার মনে হয় ওই রকম একটা মানুষ দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাওয়ার পর মানুষের মনে বিভিন্ন রকম বিভৎস জিনিসের প্রতি একটা মানে তৈরি হয় আর কি, একটা আগ্রহ, মৃত্যু দেখছে, একটা রোগ দেখছে, একটা অর্থনৈতিক দুরবস্থা দেখছে। এইগুলো থেকেই মানুষ একটা আনন্দ খুঁজে নিতে গিয়ে একটা হরর কমিক্সের কিন্তু সেই সময় একটা সমসাময়িক এরা জন্ম নিচ্ছে একই সময়। এটা একটা খুব মানে ব্যাপার আমাদের এই সময় থেকে দেখতে। তা সেই সময় প্রথম যে হরর কমিক্স গুলোর সেটা 1940 সালে প্রথম আসে, যার কোম্পানিটার নাম বলতে হয়, সেটা হচ্ছে এন্টারটেইনিং কমিক্স। তুমি যদি একটু স্লাইডটা দেখো, পরের স্লাইডটা। হ্যাঁ, যেটা ইসি কমিক্স নামে যেটাকে আমরা জানি আর কি, এটা এন্টারটেইনিং কমিক্স। মজার ব্যাপার হচ্ছে যে ইসি কমিক্স কিন্তু প্রথম থেকে এডুকেশনাল কমিক্স এসব নিয়ে ওরা কাজকর্ম করছে। তারপর করে মানে ইসি কমিক্স এর যেটা গ্লোরিয়াস টাইম, যেটাকে অনেকে মজা করে বলে গরি ইয়ার, গ্লোরিয়াসকে গরি, গরি এইখান মানে একটা গুড়। হ্যাঁ, বেশ একটা পান, এখানটা বেশ ইংলিশে একটা পান, মানে রক্ত বিভৎসতায় গরি, এই গরি ব্যাপারটা থেকে গরিয়াসি আছে। হ্যাঁ, সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে হচ্ছে 39 থেকে 45, এই সময়টা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। অর্ধেক ইউরোপের জনসংখ্যার একটা বিশাল অংশ সাবার হয়ে গেল। ভারতের বহু মানুষ, যেটা আমরা অ্যাকনলেজ করি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতেরও বহু মানুষ মারা গেছিল যুদ্ধ করতে গিয়ে। চীনের মানুষরা মারা গেছিল, রাশিয়ার মানুষরা মারা গেছিল, আমেরিকার তো গেছিল, আর জার্মানি, ইউরোপের তো প্রচুর গেছে, আফ্রিকা থেকেও বিভিন্ন সেনা, এগুলো হাইলাইট হয় না, ইউরোপটাই বেশি করে হাইলাইট। ইউরোপ রাশিয়া এই এই আবার একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই যাই হোক সেইটা এইগুলোর কিন্তু ছাপ এই কমিক্স গুলোর মধ্যে এসেছে। নাৎসি জমানা থেকে শুরু করে ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্ট, একটা ফ্যান্টাসি, এগুলো সব মিলিয়ে এটা ইসি কমিক্স এর প্রথম মানে ওরা শুরু করলো এই জিনিসটাকে। এটা হররের মধ্যে এইরকম নানা রকম অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে এলে আর ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আনতে শুরু করে। এবং তার মধ্যে বিভৎসতা আছে, সে হাত পা ছিঁড়ে দেওয়া, মুন্ডু কেটে নেওয়া, সেখান থেকে শুরু করে কি নেই আর কি, গলে গলে পড়ে যাওয়া। হ্যাঁ, তা মানুষ এগুলো চোখে যেগুলো সিনেমায় দেখা যায় না, কমিক্সে সেই সব জিনিসগুলোকে আরো ভয়ঙ্কর ভাবে ওই টাইমটাতে চলে। এবার ইসি কমিক্সের সবচেয়ে মানে 1950 থেকে 55 হচ্ছে ইসি কমিক্সের মানে একটা রমরমার সময়। এটা আমেরিকার কমিক্সের গোল্ডেন এজও বলা যেতে পারে, যেটা প্রি কোড এরার কমিক্স। কোডের ব্যাপারটা পরে ইন্দ্রনীল বলবে। তা এই সময় থেকে আর কি মানে রহস্যজনক ভয়ঙ্কর সব কমিক্স গুলো ইসি কমিক্স আনতে শুরু করলো, যার মধ্যে 3টে সিরিজ খুব মানে প্রচন্ড রকম পপুলার হয়েছিল। যার মধ্যে প্রথমটা বলতেই হবে, টেলস অফ দ্য ক্রিপ্ট। এটা হচ্ছে তোমার 1954-55 সালের প্রচন্ড রকম জনপ্রিয় হয়েছে। এটা মানে বলা যায় ইসি কমিক্স এর সেরা এবং পৃথিবীর অন্যতম গোল্ডেন টাইমের সেরা হরর কমিক্স। এছাড়া আরো দুটো ভল্ট অফ হরর আছে। সেই এখানে একজন ওই ডাইনি বুড়ির ছবি দেখা যাচ্ছে, দ্য ভল্ট কিপার। গল্পের শুরুতে দ্য ওয়েল্ড উইচ, আমাদের এই ঠাকুমার ঝুলিতে যেরকম ঠাকুমা গল্প বলতো, সেখানে এরকম এরা সব নানা রকম তাদের গল্পের ঝুলি বা হরর ভল্ট বা টেলস অফ ক্রিপ্ট মানে গল্প, ভয়ের গল্প, এইগুলো এরা মোটামুটি এরকম ভাবে উপস্থাপনা করা হয়েছিল যে এরা গল্পগুলো বলছে। যা দ্য হান্ট অফ ফিয়ার, আর একটা ইসি কমিক্স এর বিখ্যাত সিরিজ। ছবিগুলো দেখাও শুধু তোমার পরে ইয়েগুলো, এই যে টেলস ফ্রম দ্য ক্রিপ্ট, ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা মানুষের খবরের মধ্যে তুলতে দেখেছে। মানে খুব মানে যতরকম ভাবে কল্পনা করে ভয় দেখানো যায় আর কি। এইটাই হচ্ছে তোমার ইসি কমিক্স এর বিখ্যাত সিরিজ। দেখো কোনার দিকে একটা ছোট্ট করে দেখো লেখা থাকে যে 10 সেন্ট। এই বইগুলো দামগুলো খুব অল্প হতো, 10 সেন্ট করে দাম হতো। এবার এই বইগুলো যাতে সাধারণ মানুষের কাছে প্রবল জনপ্রিয়তা পায়, সেইখান থেকে এই বইগুলো এত মানে
সেই সময় করা হতো, এবং এই বইগুলো মজার ব্যাপার বলি, সেই যেটা দেখো বাসের মধ্যে একটা কাটা হাত ঝুলছে, হ্যাঁ, এগুলো তো এমনি জেনারেলি আমাদের এখানে গল্প বললেও লোকে কে যাবে, বাবা এইসব বলছে, কিন্তু এগুলো কমিক্সে দেখানো হতো, এবং এই কমিক্স গুলো কিন্তু বাচ্চা সবাই দেখতো। আমি জায়গাটা মজার কথা বলি, আমি যখন জিরো কমিক্স করেছিলাম, আমি কিছু মেলার মধ্যে বইমেলা স্টলে বসতাম। তা আমাদের একবার এরকম বেলঘড়িয়াতে একটা মানে এই শীতকালে যে মেলাগুলো হতো আর কি, দুপুর বেলাটা বসে আছি, তখন স্কুলের সব ছেলেপিলেরা ভিড় জমান, তারা একটা বই কিনে নিয়ে গেছে, সেখান থেকে ওর বন্ধুরা এসেছে সব দল বেঁধে কিনতে। এবারে আমাকে এসে বাচ্চারা জিজ্ঞাসা করছে কতটা ভয়। তাই বললাম যে, আমি একটু ভাবলাম যে এগুলো বাচ্চারা তাই বললাম যে দেখো ভয় এরকম গুলি টুলি করছে, এরকম আছে আর কি। বলছে আরো ভয় চাই, আরো ভয়, এই হাত পা ছিঁড়ে নিচ্ছে, মুন্ডু করে, এই যে স্কুলের বাচ্চারা এসে আমাকে বলছে যে আমাদের এই সব জিনিসগুলো চাই। হ্যাঁ, তা আমি বলতাম আরে বাবা এত ভয় দিয়ে, তা বলছে এগুলো ভয় লাগছে না, বলছে যে আরো আরো ভয়, হ্যাঁ, মানে রক্তারক্তি ব্যাপার চাই। এগুলো আমার নিজের শোনা, মানে আমার মানে বলতে অদ্ভুত লাগছে। মানে বাচ্চারা, আমরা হয়তো ছোটবেলায় এসব করতাম, আমি বললাম, কি রে, তোদের ভয় লাগে না? বলে না, আমরা এসব ভয় পাই না, এগুলো খুব ভালো লাগে আমার। তাই একটা জিনিস বুঝলাম যে ছোটবেলা থেকে এইসব জিনিসের প্রতি মানুষের একটা বিশাল আগ্রহ থাকে। যাই হোক, এগুলো পরে আমরাও পড়েছি। তারপরে বাবা মারা এসে বলতে, এই এসব কি কমিক্স করছিস, ভূত প্রেত দৈত্য দানব, তার চেয়ে বরং বিবেকানন্দ পড়ো, বিবেকানন্দের কমিক্স। বাবা মার সাথে ঝগড়া হচ্ছে বাচ্চার, অনেক কিছু দেখেছি আর কি। এটা বললাম তার কারণ, একটু পরে কমিক্স কোড নিয়ে ইন্দ্রনীল বলবে, সেই জন্য একটু বলে নিলাম যে এই যে হন্ট অফ ফিয়ার, এইসব জিনিসগুলো কিন্তু ছোটরাও পড়তে হয়। হ্যাঁ, তা এই আচ্ছা কমিক্স অয়নদা গুলো, দেখাবো? দাঁড়াও, এটা আর আছে, পরেরটাই যাওয়ার আগে এটা একটু বলে নি। তা এটা তোমার, একটা হ্যাঁ, তোমার এই যে এই জিনিসগুলো আর কি, তাই এই 10 সেন্ট দামটার প্রতি একটা কারণ এই যে এটা রাখা হতো। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই 10 সেন্ট দাম দিয়ে যারা সেই সময় বইগুলো কিনেছিলেন, এবং আজকের দিনে তাদের কাছে যদি এই বই সংগ্রহ একটাও থেকে থাকে, তারা বলতে পারে একটা জ্যাকপট লাগিয়ে দিতে পারে, কারণ এই বইগুলো ব্ল্যাক মার্কেটে কোটি কোটি টাকায় বিক্রি হয়। মানে এরকমও হতে পারে, মানে আমাদের আচ্ছা ডলারে কনভার্সন অয়নদা, করে। আমার একটা প্রশ্ন আমার মনে পড়লো। তুমি একবার বলছিলে কোন একটা বইয়ে নাকি কত একটা, মানে খুব একটা দুর্দান্ত দামে নাকি ওটা হয়েছিল, অকশনে বিক্রি হয়েছিল। হ্যাঁ, এগুলো নিলাম হয়, নিলাম হয় নিলাম হয় আমাদের, ওগুলো। হুম। মানে হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমাদের এখানটা তো মানে কলকাতাও পুরোনো বইয়ের কালেকশন, কমিক্স কালেকশন, আমাদের অনেক বন্ধুরা আছে, তারা পুরোনো বই কালেকশন করে আর কি, মানে খুঁজে খুঁজে পুরোনো সব কমিক্স এর বই, যার জন্য বইগুলো হারিয়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেছে আর কি। ওরা ওখানে ভালো করে যত্ন করে আমাদের এখানে রাখেন, এখানে কয়েকজন রাখে। তো এই কমিক্স গুলো, হরর কমিক্স গুলোর কিন্তু সাংঘাতিক ডিমান্ড, কারণ এইগুলো হচ্ছে এখন মানে কাল্ট পর্যায়ে চলে গেছে। এই কমিক্স গুলো কিন্তু এখন আর পাওয়া যায় না, এবং মানে খুব দুঃখের কথা এইগুলোকে আর কি, মানে দেখো, অনেকে বলে না যে কমিক্সটা কি এর জিনিস আর কি। হ্যাঁ, এবার এই যুক্তিতে, এই যে ভয়ঙ্কর জিনিস, এই যুক্তিতে যদি ফেলতে হয়, তাহলে তো আমাদের ঠাকুমার ঝুলিতেও ফেলা যাবে, যে হেঁটোয় কাটা, মাথায় কাটা দিয়ে ফুটে দিচ্ছে, দিচ্ছে। আমার সাথে আমার খুব একজন মানে শ্রদ্ধেয় সাহিত্যিকের একজন কথা হচ্ছিল, উনি আমাকে বলছে যে অয়ন, এগুলো লোকে বলবে, এগুলো রূপকথা, তাহলে তো পড়ানোই যাবে না, রূপকথায় রাক্ষস রাক্ষসী থাকবে, সেখানটাতে ভায়োলেন্স থাকবে, এগুলো ছোটবেলায় সব ছোটদের এইগুলো জানা। এরা আমাদের রামায়ণের যদি মিথোলজিক্যাল দৃষ্টিভঙ্গিতে কেটে দিচ্ছে, মাথাটা থেকে সব মিথোলজিতে এরকম আছে, বা গল্পতে আছে, বা আমাদের যুদ্ধ বিগ্রহে নানা রকম ইতিহাস, এগুলো কিন্তু ছোটদের একটু আধটু করে মানে সবাই দেখতে অভ্যস্ত আর কি, মানে এগুলো হয়ে যায় আর কি। মানে যাই হোক, তোমার আবার ইসি কমিক্স এর ফিরে আসি, যে ইসি কমিক্স কিন্তু এতে প্রচন্ড রকম হিট করলো। আর ইসি কমিক্স এর সঙ্গে প্যারালালি আরো একটা কমিক সিরিজ কিন্তু মানে প্রচন্ড মানে জনপ্রিয়তা লাভ করেছিল, সেটাও প্রায় সমসাময়িক চালু হয়েছিল, যেটা হচ্ছে ডিসি। ডিসি তো সবাই নামই আছে, ডিসির শুরুর দিকে কিন্তু এরকম ভিন্টেজ হররের দেওয়ার কালেকশন আছে। নেক্সট সাইটে যাও একটু। এবার ডিসির যে প্রথম এই যে সিরিজ গুলো, দ্য হাউস অফ মিস্ট্রি, এটা কিন্তু ডিসির একটা খুব, ওই যে একটা আমাদের ছোটবেলা সেই আমরা ব্যান্ডেজ ভূতের অনেকে একটা সময় চল হয়েছিল আমাদের এদিকে, ব্যান্ডেজ ভূত আসবে, ব্যান্ডেজ অয়নদা, ভূত আসবে। এই কথাটা আমার মনে পড়লো, ব্যান্ডেজ ভূত বলতে আমার ফার্স্টে কিন্তু স্কুবিডু বিডুর কথা মনে পড়ে।
খুব প্রথমেই একদম আর্লি এজে স্কুবিডুবিডু যখন আমাদের ছিল তখন খুব ছিল এই ব্যান্ডেজ ভূতটা। আর একটা মজার কথা অয়ন, এই দেখো এই যে হ্যাঁ হাউস অফ মিস্ট্রি ডিসি যখন শুরু করলো, এর আগে হ্যাঁ যে আমরা কমিক্স গুলো দেখছিলাম, ইসির কমিক্স গুলো দেখছিলাম, সেখানে আমরা ওই কিট কিপার, মানে এই যে ডাইনির ছবি ছিল না, যেগুলো ইয়ে করে বলি, ওপরে হ্যাঁ হ্যাঁ প্রচ্ছদে দুটো ডাইনির ছবি ছিল। ডিসির হাউস অফ মিস্ট্রিতে কিন্তু সেই চরিত্র দুটো বদলে গেল। তারা কি করলো, তারা একটু আলাদা করার জন্য নিজেদের অ্যাবেল আর কেন এরা হচ্ছে কথক। আগের আচ্ছা ইসি কমিক্সে ওই ডাইনি গুলো কথক ছিল, আর এই ডিসির যেটা হাউস অফ মিস্ট্রি সেখানে অ্যাবেল আর কেন নামে দুটো চরিত্র আনা হলো। তারা এই গল্পগুলো বলা স্টার্ট করতো। এই অ্যাবেল আর কেনের ঠিকই। মধ্যে আবার মজা আছে। অ্যাবেল আর কেন এই নাম দুটোই নেওয়া হয়েছে বাইবেল থেকে। বাইবেলের প্রথম দুই ভাই যারা একে অপরকে খুন করেছিল মেরে, অ্যাবেল এবং কেন, সেখান থেকে বাহ কিন্তু এই চরিত্র দুটো নেওয়া হয়েছে। ঠিক ঠিক, ভালো ভালো বলো, বলেছো বাকিটা তোমার। শুনি। হ্যাঁ, এবার এই ডিসি কমিক্সের একটা বেশ একটা মানে ওদের পাঁচ আচ্ছা লাইন ছিল, অয়নদা, হিয়ার ইউ এন্টার দ্য হাউস অফ এটা মিস্ট্রি। একটা তুলে দিলাম। সেটা হচ্ছে যে কমিক্সটা বিক্রি হয়েছিল সেটা একজন মন্তব্য করেছে ওই হ্যাঁ যে সুপারম্যানের সফটওয়্যার সুগারের অ্যাকশন নাম্বার কমিক্স 1, ভেরি গুড, হ্যাঁ ভালো, এটাই। $3.2 মিলিয়ন বাহ, ভেবে দেখো। চমৎকার। যদি থ্যাংক ইউ। কোনদিন কলেজ স্ট্রিটে পেয়ে যাও অয়ন, আমাকে হাফ দিও। হ্যাঁ হ্যাঁ কলেজ স্ট্রিটে কোনদিন অ্যাকশন কমিক্স এক পেয়ে গেলে তবে এগুলো মিন সবতার মিন ইন্দ্রনাথ ঝাঁপিয়ে কন্ডিশনে পড়ে। পেতে হবে, মিন হ্যাঁ, কন্ডিশনে পেতে হবে, ছেঁড়াছেড়ি পেলে হবে না। এবার ডিসি যেটাতে ওদের পাঁচ লাইন ছিল, ডেয়ার ইউ এন্টার দ্য হাউস অফ মিস্ট্রি। মানে একটা হুম। ভয়ের রহস্যের একটা বাড়ির মধ্যে তোমার কি ঢোকার সেই সাহস আছে? এবং সত্যি এইগুলো গপ গপ করে সেই সময় মানুষজন পড়তো ট্রামে বাসে, এগুলো মানে মানে কদিনের মধ্যে পুরো ইয়ে ছেয়ে গেল আর কি। হম, হ্যাঁ এটা এটা আসবো, এটা আচ্ছা আসবো। হ্যাঁ, আসবে, এটাই আশা হবে, জাপানি মাঙ্গাতে আছে আমাদের বিষয়ের মধ্যে। এর আর একটা ওদের ডিসির একটা সিরিজ ছিল, একটু এগো তুমি শুভদীপ স্লাইড গুলো। হ্যাঁ এগোচ্ছে। হুম, হ্যাঁ, এটা একটু তোমার এগোবো। দ্য হাউস অফ মিস্ট্রি চলছে। এটার দামটা 20 সেন্ট, হ্যাঁ মানে ওর থেকে একটু বেশি আর কি। যাই হোক, তখন হয়তো মার্কেটটা আরো যে জমে গেছে, লোক একটু খরচা করবে আর কি। এইবার আর একটা এই যে সিরিজ হাউস অফ সিক্রেট, এইটা কিন্তু আরো একটা খুব জনপ্রিয় সিরিজ হলো হাউস অফ মিস্ট্রির পর দ্য হাউস অফ সিক্রেট। দেয়ারস নো এসকেপ ফ্রম দ্য হাউস অফ সিক্রেট। এখানে তোমার কোনো কিছু গোপন থাকবে না। এবার এইগুলোর মধ্যে ব্যাপারটা কি, মানে কেন ইয়ে হলো, এই সময় কিন্তু পাল্প কালচারটা গড়ে উঠছে আমেরিকায়। পাল্প কালচারটা কিরকম, বেশ ছবিগুলোর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার থাকতো, হাতে আঁকা ছবি। এখানে রং তুলির খেলা থাকতো, তখন তো ডিজিটাল মাধ্যমটা আসেনি, তখন হাতেই আঁকা হতো। তুলি রং, জল রঙে হতো আঁকাগুলো, ভীষণ রকম। আমার তো দারুণ লাগে আর কি। যারা সত্যিকারের কমিক্স ভালোবাসে তারা এই ভিন্টেজ কমিক্স গুলো একদম তাদের কাছে ভীষণ রকম প্রিয়, এই আর্টওয়ার্ক গুলো আর কি। এর মধ্যে গুসাম ব্যাপারটা থাকতো, লোমহর্ষক, বীভৎস, ভয়ঙ্কর, ভয়াবহ, যা বলবে আর কি। হ্যাঁ মানে এই জিনিসগুলো কিন্তু একদম নতুন আমদানি। তো সেই জায়গা থেকে তোমার এই যে ডিসি এই সিরিজটা, তারপর ইসি সিরিজটা, এগুলো কিন্তু দুর্দান্ত ভাবে হলো। আরো একটা ইয়ে সিরিজ হচ্ছে অ্যাভন, অ্যাভনের ইডি কমিক সিরিজটা, এটা 51 থেকে 54 অব্দি চলেছিল। তুমি ছবি দেখাও ইয়েতে, অ্যাভনের যে সিরিজটা, এই যে এখানে দেখো এই টাইপোগ্রাফিটা, এই যে যে হেড পিসটা এই বইয়ের যে এটা করেছে, এখানে কিন্তু একটা যে কোনো কমিক্সের ক্ষেত্রে একটা ফন্ট কিন্তু মানে যেটাকে বলে হরফ, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইয়ে হয়। এর আগেও যে এগুলো দেখলাম, ওইগুলো ছোট্ট হেড পিস গুলো দেখলেই কিন্তু বোঝা যেত এই বইগুলো, এই কমিক্স গুলো, এটাও 10 সেন্ট দাম। এই যে ইরি কমিক্স, এটা লেখা প্রত্যেক দেখবে বইয়ের উপরে টাইটেলটা বড় করে তখন লেখা থাকে। এরপর ছবিগুলো চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে এই বইগুলোর জিনিস হচ্ছে। অ্যাভনের এই সিরিজটা কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করেছিল। যদি দেখাও ছবি, আর একটা কভারের ছবি দেখি আমরা, এই যে এরকম বেশ উজ্জ্বল চড়া রং। হ্যাঁ, এই যে ফন্ট দেখো, এই যে লেখার ফন্ট গুলো কিন্তু ভীষণ রকম সুন্দর, হাতে এখানে একটু 3D টাইপ একটা বেভেল দিয়েছে। তখন এগুলো এখন যেটা ফটোশপে সহজেই করা যায়, সেটা তখন কিন্তু হাতে এঁকে হতো। এবং হাতে এঁকে করা টাইপোগ্রাফির মধ্যে কিন্তু প্রত্যেকটা দেখো মানে বেশ দারুণ একটা ব্যাপার আছে। এবং আমি আরেকটা জিনিস দেখছি এখানে কিন্তু কভারের মধ্যে, আমরা যেটা এখন মানে কোনো কমিক্স বইতে দেখতে পাই না, কভারের মধ্যে কিন্তু লেখা লিখছে। আমি এর আগে প্রথম একটা স্পিচ বাবল দেখলাম যে লেখা লিখেছে, এটা কিন্তু এরকম চলছে। এবার মার্ভেলের কিছু কমিক্স আছে, ওরাও বা পিছিয়ে থাকে কেন? হরর কমিক্স সেই জমানায় প্রত্যেকটা বড় বড় কোম্পানি হরর নিয়ে কিন্তু কাজ করে গেছে।
যে ছবিগুলো দেখো, এই যে ক্রিপ্ট অফ শ্যাডোজ, ওটা ওদের কিন্তু একটা খুব মার্বেল কমিক্স গ্রুপের একটা কিন্তু মানে এটা 25 সেন্ট দাম এগুলো ছিল আর কি। এটা একটা ওদের সিরিজ আর কি। আমি এগুলো হচ্ছে খুব ছোট করে বলছি কারণ এত কিছু তো বলা যায় না। এই যে ওয়ার হ্যাঁ ওয়ার টেলস আর কি, যেটা ওয়ান্ডার টেলস আর কি, এটা একটা স্পিয়ার, হ্যাঁ এইরকম মানে প্রচুর সিরিজ, মানে তখন মানে একের পর এক সিরিজ কিন্তু বেরিয়ে গেছে আর কি, বিভিন্ন রকমের আর কি। মানে কতটা চর্চা হয়েছে, এবং যেটা কথা যে বাণিজ্য সফল আমাদের এখানে কিন্তু একটা মানে হঠাৎ বই নিয়ে কেউ বাণিজ্য করবে এটা ভাবলেই বোধহয় সব গায়ে ফসকা পড়ে, বাপরে বাপ কি বলছে বই বিজনেস করবে, ছি 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 এরকম। ওখানে কিন্তু জানো না, দেখো একটা যদি কোনো জিনিস নিয়ে বিজনেস না করে বিক্রি হয়, তাহলে আর্টিস্টদের টাকা দেওয়া যাবে না, তাহলে কেউ আঁকতে উৎসাহী হবে কেন? যে গল্প লিখছে তাকে যদি বইটা বিক্রি করে কিছু টাকা তার হাতে না হলে সেটা তাকে পেশা করবে কেন? ঠিক সেই কারণেই আমাদের এখানে একদমই কিন্তু জিনিসগুলো ঠিক বলেছো। মানে হয় না। হ্যাঁ, আর পাবলিশাররাও যদি বইকে বিক্রি করে বইকে টাকা না এখানে পায় তাহলে কেন পণ্যদ্রব্য, বানাবে? বইকে পণ্যদ্রব্য হিসেবে ভাবতে আমাদের অসুবিধা আছে, হুম। মানলাম, এটা আমি মানলাম, ঠিক আছে। কিন্তু তার জন্য বইকে বিক্রি করে টাকা রোজগার করলে সেটা খুব খারাপ। এবং হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটা এক্সট্রিমে নিয়ে যাওয়া হয়, এটার প্রতিবাদ করতে গিয়ে অনেকে এমন এক্সট্রিম রাস্তা ধরেন যেটা হয়তো ঠিক নয়। বইকে আর যাই বলি মাল বলা যেতে পারে না, যাই হোক। কারণ আমি আমি স্কুলে ঢুকে নিশ্চয়ই যখন ক্লাস নেব, তখন ক্লাস নিয়ে আরে তোদের জন্য আজকে বুঝলি জীবন বিজ্ঞানের মাল এনেছি, তোরা তাড়াতাড়ি খাতা বার করে মালগুলো লিখে নে, এটা বলতে পারবো না। তেমনি বইকেও আমি মাল বলতে পারি না, কিন্তু বই অবশ্যই পণ্যদ্রব্য। হ্যাঁ, পণ্য আমরা এটা মানে মুশকিলটা হচ্ছে ভাষা কি আছে। আমরা সব ক্যাটাগরি গুলো এক করে ফেলেছি আর কি। মানে আমার বক্তব্য হচ্ছে যে একটা গুড প্রোডাক্টকে যারা অপশব্দ করেছে সেটা তাদের দায়। মানে এটা একটা সেটাই। প্রোডাক্ট, মানে না, একটা খুব সম্মানীয় জিনিস আর কি। হুম, মানে এটা যে যে কোনো কিছুই একটা মানে আমি বাইরে বিভিন্ন আমার পেশাগত দিক দিয়ে কাজ করি, আমি অনেক বড় বড় লেখক তারপরে সঙ্গীত শিল্পী তাদের সাথে কাজ করি, তারা নিজের গানকে বলে উই আর লঞ্চিং এন্ড গুড প্রোডাক্ট, হ্যাঁ এইভাবে হ্যাঁ, বলে প্রোডাক্ট, আর কি। তাদের কাছে ওটা কোনো লজ্জার ব্যাপার নয়, এটা একটা সম্মানের ব্যাপার আর কি। কিন্তু এখন কিন্তু আমাদের ধরো সে সমস্ত গায়করা যারা যারা সঙ্গীত শিল্পী আছেন, আরে আজকে আমি এই মালটা এনেছি বুঝলি, আজকে এই মালটা গাইবো, এটা বলে না। আমার তো না, কয়েকজন বলতে অবশ্যই না, পারে, কিন্তু এটা বলে না। না না না, আচ্ছা শোনো না, জিনিসটা তো বলছি সেটা ইয়ে, অন্যদিকে আমরা আবার ইয়ে হচ্ছে। ডিবেট ডিবেট হ্যাঁ, করছি ডাইভার্ট তো, হয়েছে। ওটা এর চলে অন্য যায়, ফিরে যায়, হ্যাঁ। সাবজেক্ট আর কি। যাই হোক, আচ্ছা, আমি একটা আমার কথা বক্তব্য একটু হচ্ছে বলে যে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে একটা প্রশ্ন এসছে, এটা বিষয়ে আসবো আমরা হয়তো, তবে আমি একবার পিন করে দিচ্ছি। সেটা হচ্ছে যে বাংলা কমিক্সে ভয় কিভাবে এলো সেটার বিষয়ে যদি একটু আলোচনা করা হয়, তা আছে মনে হয় আমাদের অবশ্যই হ্যাঁ, তোমাদের হবে, টপিকের অবশ্যই মধ্যে। হবে, এটাও অবশ্যই হবে, আলোচনা। এটাও হবে, আর এখানে আমি একটা এটাও প্রশ্ন হবে। দেখতে পাচ্ছি, মানে এটা ঠিক প্রশ্ন নয়, একটা কথা হয়েছিল তারই আমি উত্তর দিয়েছিলাম, তার একটা ফলো আপ আছে। আমার সেই বলো, আমি করে বন্ধু শর্মিষ্ঠা বলছে যে কমিক্স আখ্যান থাকছে, রস থাকছে এবং একটা শিল্প মাধ্যম যা লেখ্য ভাষায় প্রকাশিত। তাহলে সাহিত্যের একটা ধারা কেন বলবো না? সিনেমা তো লেখ্য ভাষায় প্রকাশিত নয়। লেখ্য ভাষায় প্রকাশিত হলেই সেটাকে সাহিত্যের ধারা বলতে হবে এমন কোনো কঠোর নিয়ম নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সিনেমা আমরা যখন ফাইনাল প্রোডাক্ট দেখি তখন সেটা লেখ্য ভাষা নয়, কিন্তু সিনেমা যার ভিত্তিতে তৈরি হয় সেই স্ক্রিপ্টটা কিন্তু লেখ্য ভাষা। কোনো স্ক্রিপ্ট না থাকলে সিনেমা তৈরি হয় না, তৈরি হলেও সেটা ব্যতিক্রম। ব্যতিক্রম তো নিয়ম কি প্রমাণ করে। সুতরাং নিয়ম এটাই যে লিখে তারপর সেটাকে, গানের ক্ষেত্রেও আগে স্বরলিপি তৈরি করতে হয়, লিখতে হয় হাতে, তারপর সেটা ফাইনাল প্রোডাক্ট। তো আমাদের হচ্ছে আমরা সেই লেখ্য ভাষাকে ব্যবহার করছি ঠিকই, কিন্তু তৈরি করছি সম্পূর্ণ নতুন একটা শিল্প। তাই কমিক্স আলাদা শিল্প মাধ্যম, যদিও তার লেখ্য ভাষার সাহায্য নিচ্ছে। কারণ অন্যান্য শিল্পরাও লেখ্য ভাষার সাহায্য নেয়, কিন্তু তাদের নাম আলাদা শিল্প ভাবেই বিবেচিত হয়। কোনোটা সিনেমা হয়, কোনোটা গান হয়, তেমনি আমাদের শিল্পের এই আমাদের ভালো লাগার এই শিল্পটার নামও আলাদা করে কমিক্স। এই উত্তরটা আমি দেওয়ার চেয়েছি। এবার অয়ন আবার ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এতগুলো সিরিজ আমি দেখতে পাচ্ছি একের পর এক সিরিজ, তার কারণটা হুম, হচ্ছে যে এই এই কমিক্স পাবলিকেশন গুলো কিন্তু চুটিয়ে ব্যবসা করেছে, এবং তারা সমস্ত আর্টিস্টদের পে করে, তারা লেখকদের পে করে, তারা যারা টাইপোগ্রাফি করেছে, যারা ক্যালিগ্রাফি করেছে, যারা ইনকার, প্রত্যেককে আলাদা করে টাকা দিয়ে তারা কিন্তু হায়ার করে কাজটা করিয়েছে। এই জন্যই কিন্তু জিনিসটা সফল হতে পেরেছে। হুম। তা এটা কিন্তু একটা বড় ব্যাপার আর কি। তা এরপরে আরো এগো শুভদীপ, দেখো এরপর তাহলে একটা একটা এই
এই তুমি যে প্রচ্ছদ গুলো দেখাচ্ছে মানে বাবা কি গায়ে কাটা দেওয়া প্রচ্ছদ বলো। হ্যাঁ অবশ্যই, এগুলো দুর্দান্ত সব করছে। শুরুতে একটু এগো। এবং কিছু কিছু তুমি যেটা যেটা গোর কথাটা প্রয়োগ করলে আর কি, এই যে বিভৎস, এই যে হ্যাঁ হ্যাঁ এইটাই, এই ধরনের প্রচ্ছদ দেখার পর কি বাচ্চাদের কমিক শুধুমাত্র বাচ্চাদের জিনিস, এটা কি আমরা আর বলতে পারি? কখনোই বোধহয় বলা যায় না। একদমই না। হ্যাঁ সেটাই আর কি। এটা এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা যেটা বললাম না, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ সেক্স ভায়োলেন্স এই জিনিসগুলো কিন্তু মারাত্মক রকম ভাবে এসেছে। যে এই কমিক্স গুলোর মধ্যে প্রচুর মানে ব্যাপার আর কি, যে জিনিসগুলো মানে সমাজের মানে ভিতকে সেই সময় নাড়িয়ে দিয়েছিল। ব্রুটালিটি, সেক্সুয়ালিটি এগুলো আছে খুব প্রবল হ্যাঁ ভাবেই আছে। ইনফ্যাক্ট কভারের মধ্যেও মাঝে মাঝে রিফ্লেক্ট করে। আমি তোমার আমি কমিক্স এন্ড হুম। গ্রাফিক্স এর অনেক কভারের মধ্যে আমি দেখেছি পালসের যে কথা যখন আমি হচ্ছিল তো তোমার তোমাদের সাথে, ওই সেটা আছে কিন্তু ভালো। হ্যাঁ পাল ইয়ের পাল কথাটা ফিকশন বললাম, কভারে না, মানে এটা ভিতরে আর কি। হ্যাঁ তা হুম, হুম। এই যে এই ফিগেল আর জিনিসগুলো। সুস্টারের তৈরি করা যেটা হ্যাঁ তোমার কমিক্সের সিরিজের কথা বললাম, এরপরে যেটা হুম। ফার্স্ট স্ট্যান্ড অ্যালোন কমিক্স ছিল একটা, সেটা 43 সালে, এটা খুব আমাদের চেনা পরিচিত গল্প, সেটা হচ্ছে ডাক্তার সৌদি জেকিল বাইকটা অ্যান্ড এগো। মিস্টার হাইড। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সৌদি জেকিল বাইকটা মিস্টার এগো। হাইডের ওপরে প্রথম কমিক্সের গল্পটা বেশ ছিল। এই যে দেখো আরেকটা জিনিস যেরকম আছে তার সাথে তুমি একটু আসতে এই দেখো দেখো টাইপোগ্রাফির মধ্যে দিয়ে কিন্তু ভয়ঙ্কর সুন্দর ভাবে নানা রকম সব টাইপোগ্রাফি কিন্তু ওরা করেছে। লেখার হরফ গুলো দেখো কি শিহরণ, সুন্দর। শিহরণ জাগানো, হ্যাঁ শিহরণ জাগানো টাইপের হ্যাঁ ব্যাপার। এই ছবিগুলো খুব মানে যে চমৎকার সব আঁকার আঁকার হিসাবে বলছি, এবার কার কিরকম লাগবে জানি না, হরর ভালোবাসে অনেকের কাছে এটা ভয়ঙ্কর লাগতে পারে, বাজে লাগতে ইনফ্যাক্ট পারে, কিন্তু অয়নদা, তুমি টাইপোগ্রাফি বলতে মনে পড়লো, আগের বার তুমি যখন লিখেছিলে আমাদের হরর পোস্টারে, সেখানে কিন্তু তোমার টাইপোগ্রাফি নিয়ে একটা খুব সুন্দর একটা সেকশন ছিল। ওখানে লিখেছিলে যে কি কি প্রয়োগ হতো টাইপোগ্রাফি, এবং টাইপোগ্রাফির একটা হুম, অ্যালবাম ছিল আমাদের মনে হয়, যে একটা টাইটেলের অ্যালবাম হ্যাঁ জাস্ট। অবশ্যই অবশ্যই এই এই জিনিসটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট জিনিস আর কি। এটা খুব করা মানে এটা দুর্দান্ত একটা ধারা আর কি। হ্যাঁ এটা আমাদের তো হুম। একটু খারাপ লাগে যে বাংলায় তো সেভাবে মানে কম্পিউটারে সেরকম ইনফ্যাক্ট ফন্ট নেই তো। আগের বারে কিন্তু একটা বাংলায় সময় কিন্তু টাইপোগ্রাফি বলতে মনে পড়লো যে ভূততত্ত্ব সেদিক থেকে আগের বার একটা টাইপোগ্রাফি নিয়ে কাজ করেছিল, টাইটেলের এক্সপেরিমেন্ট করেছিল আর কি, প্রত্যেকটা গল্প ধরে ধরে। সেটা একটা মানে আর কি আমরা চেষ্টা করেছিলাম একটা, যে হ্যাঁ টাইপোগ্রাফি কিছুটা ক্যালিগ্রাফি যদি ফিরিয়ে ক্যালিগ্রাফি। আনা যায়, হ্যাঁ ক্যালিগ্রাফির এটা একটা ব্যাপারটা আর কি। অবশ্যই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তুমি আরেকটু এগো। এই যে যেখান থেকে আমি ব্যাপারটা বলছি, যে এই যে বিভিন্ন রকমের এই যে ভয়ঙ্কর ভায়োলেন্স, হ্যাঁ এইসব দারুণ এইসব ছবি টবি এগুলো দেখে হয়তো বাবাও কিনছে, ছেলেও কিনছে, দাদুও কিনছে, মানে এইরকম ব্যাপার আর কি। আমেরিকা বা সেটা ছাড়ি ইউরোপ সব জায়গায় আর কি। এবার যেটা প্রবলেম হলো যে এইসব ছবি কি এইগুলোকে বাচ্চাদের দেখানোটা ঠিক? হ্যাঁ এইটা একটা কিন্তু কথা হলো, যেখানে আমরা বাচ্চাদের কমিক্স বলছি সেখানে একটা প্রশ্ন এলো, এবং একটা খুব দুর্দান্ত শব্দ, সিডিউস দ্য ইনোসেন্স। হ্যাঁ ইনোসেন্সটাকে সিডিউস করা আর কি, মানে যে তুমি এইসব ছবির মাধ্যমে যেসব লোকজন সব লুকিয়ে বালিশের তলায় রেখে দিয়ে সব এসব কালেকশন হতো পড়তো, তারাই এখন সবাই মানে এই বয়সে যারা এসব কিনে তারা এখন সবাই দাদু হয়ে গেছে আর কি। তারা এসব জিনিসগুলো আমেরিকায় এগুলো মিউজিয়ামে এখন রাখা আছে। তো যাই হোক সেই সময় একটা সামাজিক ভাবে বিতর্ক এলো যে এই জিনিসগুলোকে আমরা কি সমাজে চলতে দিতে পারি না পারি না। এইবার চলে এলেন সমাজের একটা মানে মোরালিটির প্রশ্ন। এবার একটু এগো, এরপর আমরা একটা ইন্টারেস্টিং টপিকে যাব, সেটা ইন্দ্রনীল বলবে। এখানে আরো কিছু চ্যাপ্টার দেখিয়ে আমি এই যে দেখো ছবি টবিগুলো দেখলেই বুঝতে পারবে, আমি আর বর্ণনা করছি না যে ইয়েতে আর কি। যে এগিয়ে যাও, একটু এগিয়ে যাও। আচ্ছা, হ্যাঁ এই এটা শেষ ভুডুটা করো। বলতে পারো? হ্যাঁ এখানে এইটাকে নিয়ে ওই একই রকম, আর আলাদা কিছু বলছি না। আমি এবার চলে যাচ্ছি নেক্সট সেগমেন্টটা, যেটা ইন্দ্রনীল বলবে। টাইম কমে আসছে তোমার, আমি কি অনেক তাহলে কিছু এটা অফ বাকি করে দেবো? আছে। এই তো, হ্যাঁ, এটা অফ হ্যাঁ করে মোর দাও। ফ্রম দ্য পাস্ট। হ্যাঁ এটা আর দেখিয়ে লাভ নেই, একটু চালাতে থাকো। ইন্দ্রনীল তুমি একটু কমিক্স কোড নিয়ে বলো এই ফাঁকে ফাঁকে। ব্যাপারটা হলো, আমি যেটার কথা বললাম যে জেরি সেগেল আর জো সিস্টার যে কমিক্সের সিরিজটা তৈরি করলেন, প্রথম হরর কমিক্সে স্টার্ট করলেন একটা আধুনিক যুগে। তারপরে মোটামুটি 1943 খ্রিস্টাব্দ নাগাদ প্রথম স্ট্যান্ডঅ্যালোন কমিক্সের বই বেরোলো, ডাক্তার জেকিল আর মিস্টার হাইডের গল্পটাকে নিয়ে, হরর কমিক্সের বই। তারপর সিরিজ শুরু হলো 1948 সালে, একটা মানে হরর কমিক্সের সিরিজ শুরু করা হলো, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারস অফ দ্য আননোন। এইগুলো যে হচ্ছে, এবং পাশাপাশি এই যে ছবিগুলো দেখানো হচ্ছে, এই যে ডিসি কমিক্সের যে মারাত্মক মারাত্মক রীতিমতন ভয় ধরনের ছবিগুলো দেখানো হচ্ছে, আমরা এই প্রচ্ছদের ছবিগুলো দেখলে একটা জিনিস বুঝতে পারবো, যেগুলোর মধ্যে নৃশংসতার, প্রথম দিকের প্রচ্ছদের ছবিগুলো বিশেষ করে নৃশংসতার পরিমাণটা অত্যন্ত বেশি। কমিক্স হোক বা যে কোনো শিল্প মাধ্যম হোক,
যদি তা শুধুমাত্র নৃশংসতাকেই তুলে ধরে তবে সেটা কিন্তু পুরোপুরি মেনে নেওয়া যায় না। এবং এটার উপর ভিত্তি করেই কমিক্স জগতে একটা আলোড়ন এলো 1948 খ্রিস্টাব্দ নাগাদ। 1948 খ্রিস্টাব্দে হলো কি, আমেরিকার একজন সাইকিয়াট্রিস্ট, তার নাম হচ্ছে ডক্টর ফ্রেডেরিক রেডহ্যাম, তিনি দুটো প্রবন্ধ লিখলেন দুটি পিরিয়ডে ছেড়ে। এবং সেখানে তিনি কিন্তু কমিক্সের ক্ষতিকর প্রভাব বিশেষ করে শিশু মনের ওপর, অয়ন একটু আগে একটা কথা বলছিল না যে বইমেলায় বাচ্চারা এসে জিজ্ঞাসা করছিল যে হাত ছেড়ে দিচ্ছে, পা ছেড়ে দিচ্ছে, এরকম ছবি কোথায়। একটা কথা কিন্তু যে কোনো সাইকোলজিস্ট স্বীকার করেন যে বাচ্চাদের মতো নিষ্ঠুর কিন্তু কেউ হতে জানে না। কিন্তু তাই বলে কি সব বাচ্চা নিষ্ঠুর? না, তা মোটেও না। বাচ্চারা যেহেতু ভালো মন্দের বিচারবোধটা তারা প্রথম থেকে তাদেরকে আস্তে আস্তে শিখতে হয়, প্রথমেই থাকে না, তাই তারা নিষ্ঠুরতা কাকে বলে সেটা বোঝেই না। আমরা সমাজে তাদের গুরুজনেরা, তাদের গার্জেনরা তাদেরকে সেটা আস্তে আস্তে শিক্ষা দিই, আমাদেরই আচরণের মাধ্যমে শিক্ষা দিই। কিন্তু যদি কমিক্সের এই ধরনের প্রচ্ছদ বাচ্চাদের চোখের সামনে বারবার করে আসে, তাহলে বাচ্চাদের মনে কিন্তু সেই জিনিসটাই, সেই চাহিদাটাই আরো বেড়ে উঠবে। তারা ওই হাত ছেঁড়া পা ছেঁড়া ছবিটাই বেশি দেখতে চাইবে। এই তথ্যের উপর ভিত্তি করে, এই তথ্য এবং তত্ত্ব আর কি তত্ত্বের উপর ভিত্তি করে ডক্টর ফ্রেডেরিক রেডহ্যাম কমিক্সের বিরুদ্ধে প্রায় এক হাতেই আন্দোলন শুরু করলেন। এই ধরনের কমিক্সের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো এবং শেষ পর্যন্ত জল গড়ালো কোর্টে। ইসি কমিক্সের প্রধান উইলিয়াম ম্যাকগিনেস, তাকে কোর্টে টেনে নেওয়া হলো। 1854 খ্রিস্টাব্দে তাকে কোর্টে গিয়ে টেনে নেওয়া হলো এবং সেখানে কোর্টে দাঁড়িয়ে তাকে মানে কথা দিতে হলো, তাকে মানে জেরা করা হলো এবং জেরা করে তিনি বলতে বাধ্য হলেন যে হ্যাঁ, আমি আমার কমিক্সের প্রচ্ছদে এমন প্রচ্ছদও দেখেছি যেখানে একজন লোক রক্তমাখা কুড়ুল নিয়ে ছুটে আসছেন মুন্ডু কাটবে বলে। এবং জনমত আস্তে আস্তে কমিক্সের বিরুদ্ধে হতে শুরু করলো। তখন কমিক্স যারা প্রকাশ করে তারা দেখলো এটা মুশকিল, তখন তারা কি করলো, তারা কোর্টের নির্দেশেই কমিক্সের কন্টেন্ট, প্রচ্ছদ সবকিছুকে টোন ডাউন করার চেষ্টা করলো, একটু নরম ভাবে। যতটা নৃশংসতা বেড়েই যাচ্ছিল সেটাকে আস্তে আস্তে নামাতে শুরু করলো এবং তৈরি হলো কমিক্স কোড। কমিক্স কোডের নিয়মটা কি? 1954 খ্রিস্টাব্দে যে কমিক্স কোড তৈরি হলো, কমিক্স কোডের নিয়মটা হচ্ছে এবার থেকে যা কমিক্সই বেরোবে ওই কমিক্স কোডের একটা ছাপ্পা দিয়ে সেটা বেরোবে। যতক্ষণ না কমিক্স কোড সেটাকে পাস করছে ততক্ষণ সেটা বাজারে বিক্রির জন্য বেরোতে পারবে না। এবং কমিক্স কোড কি করছিল, যেসব কমিক্সটা অত্যন্ত মাত্রায় ভায়োলেন্স সেগুলোকে বাজারে আসতে দিচ্ছিল না। তখন সবাই বাধ্য হয়ে আস্তে আস্তে কমিক্সের মধ্যে যে ভায়োলেন্সটা আছে সেটাকে কমাতে শুরু করলো। তো মোটামুটি কমিক্সের এইভাবে গোল্ডেন এজ পার হয়ে গেল। ইন্দ্রনীল, আমি একটা ছোট করে, অনেকক্ষণ সময় চলে গেছে, আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে কথায় কথায় মানে আমাদের অনেক কিছু বাকি আছে, ছোট্ট করে সারতে হবে। দেখো, আমাদের বাংলা কমিক্সের সেগমেন্টটাকে রাখতেই হবে, কিন্তু আমাদের একজন বন্ধু প্রশ্নও করেছে ওখানে। হ্যাঁ, এবার তাহলে শোনো, এরপর একটু ছোট করে তুমি জাস্ট অল্প ছোট করে আমি তোমাদের আমাদের আরো অনেক কিছু কথা বলতে এত আলোচনা না করলেও হবে, সেটা পরে অন্য মডার্নে। দেখো, আমি কিছু কমিক্সের সিরিজ যেগুলো আমি পড়েছি সেগুলো বলতে পারি। আমাদের বন্ধুরা যদি সেই কমিক্সগুলো অ্যামাজনে পাওয়া যায়, ফ্লিপকার্টে পাওয়া যায় বা নেটে একটু সার্চ করলে অন্যভাবেও পাবেন আর কি, সেটা নিয়ে আর লাইভে বেশি বলছি না। ডিজিটাল এজটাকে নিয়ে আর অতটা আলোচনা করলাম না, সেই হিসাবে ওটা অন্যদিন করা যাবে। আমি কতগুলো কমিক্সের নাম করছি, যারা হরর কমিক্স নিয়ে যারা উৎসাহী তারা অবশ্যই অ্যালান মুরের ফ্রম হেল পড়বেন। জ্যাক দ্য রিপারের উপরে ভয়ঙ্কর সেই সময়ের ইংল্যান্ডের যে ছবি, তিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন বর্তমানে সেটাকে কালার রিপ্রিন্ট করে বের হচ্ছে, সেটি পড়বেন। হ্যারো কাউন্টি এই কমিক্স বুকটা পড়বেন। এটা আচ্ছা, হ্যারো কাউন্টির পরে অবশ্যই গিডিয়ন ফলস পড়বেন। এগুলো হচ্ছে আধুনিক হরর কমিক্সের মধ্যে এই কমিক্সগুলো কিন্তু বাদ দেবেন না। অবশ্যই খেয়াল রাখবেন ওটের কাজ, টমাস ওট, সুইজারল্যান্ডের কমিক্স ক্রিয়েটর টমাস ওট, তার তৈরি সাদা কালো কমিক্স বইগুলোর দিকে নজর রাখবেন। টেলস অফ এরর, ডেড এন্ড, গ্রিটিংস ফ্রম হেলভিল, এই কমিক্সগুলো অবশ্যই দেখবেন একটু। পরবর্তীকালে এই নিয়ে আরো পরে কথা হবে। এরপর একটু মাঙ্গা কমিক্স নিয়ে ছোট করে অয়ন বলে দাও, তারপর আমি ভারতীয় আমি একটু মাঙ্গা কমিক্সের শুভদীপ একটা স্লাইডটা খোলো, আমি এটা খুবই ছোট করে বলছি। মাঙ্গাটা দেখছি। হ্যাঁ, তোমার এই ইউরোপের এই ভিনটেজ গোল্ডেন এজের পাশাপাশি মানে যেটা উল্লেখ না করলেই হয়, জাপানের একটা কিন্তু মানে কমিক্সের ক্ষেত্রে দুর্দান্ত কন্ট্রিবিউশন আছে। অসাধারণ সব জাপানি আর্টিস্ট, এবং তারা একদম এই, আমি কিছু ছবি আঁকা দেখাচ্ছি,
এগুলো একটা বিশাল চ্যাপ্টার, এটা একের পর এক অনুষ্ঠান হতে পারে, সেটা একটা অনুষ্ঠানে তো করা সম্ভব না এত কিছু। আমি খুব ছোট্ট করে কয়েকজন বিখ্যাত কমিক্স ক্রিয়েটার, তাদের আঁকা, তাদের কিছু মানে মানে মাঙ্গা কমিক্স, হরর মাঙ্গার কিছু, মানে আমি তোমার কি বলবো, দৃশ্য কিছু, মানে ছোট করে আর কি একটা বলার চেষ্টা করছি। মানে কয়েকজন বিখ্যাত কমিক্স আর্টিস্টকে, এইটা কিন্তু সবাই জানে, হরর মাঙ্গা যদি বলতেই হয় শুরুতেই যার নামটা করতেই হবে, তিনি অবশ্যই প্রচন্ড রকমের একজন জনপ্রিয় এবং বহু মানুষ তাকে চেনেন জানেন। তিনি শ্রেষ্ঠ কিনা সেই আলোচনায় যাচ্ছি না, তিনি হচ্ছেন জুনজি ইটো। জুনজি ইটোর কমিক্স হররে কিন্তু জাপানে একটা দুর্দান্ত একটা হরর কমিক্সের তার একটা কন্ট্রিবিউশন আছে, এবং সেটা জাপানের ঘূর্ণি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে জুনজি ইটো। তুমি কিছু ওনার আর্ট ওয়ার্ক দেখাও, ওনার গল্প স্টাইল, এগুলো আপনারা খোঁজ করলে পাবেন। এই যে ছবির এইগুলো কিন্তু আঁকাগুলো কিন্তু একদম অন্য রকমের, মানে ওই আমেরিকার বা ইউরোপিয়ান ধারা থেকে কিন্তু এটা একদম অন্য রকমের আমার লাগে আর কি, এটা মাঙ্গার আঁকা স্টাইল। জুনজি ইটোর এরকম মানে বিখ্যাত বেশ কিছু কমিক্স আছে, উজুমাকি, হিউম্যান চেয়ার, টমি, আর্মি অফ ওয়ান, লং ড্রিম, হ্যাঁ এইগুলো, হুইসপারিং ওম্যান, এনিগমা অফ আইভরি ফল্ট, এগুলো সব নানা রকমের সব দুর্দান্ত সব কমিক্স, আরো অনেক আছে আর কি। একটু এডিটার স্লাইড গুলো এগো, একটু দেখাও সবাইকে, ছবিগুলো দেখুক আর কি। আমার খুব পছন্দের, এবং অনেকেই জুনজি ইটোর আঁকা খুবই থেকে শুরু করে, এটা ইন্সপিরেশনাল। এই যে কমিক্সের এই যে একটা মানে একটা ভয়ঙ্কর বিভৎসতা আর কি, মানে বিভৎস ব্যাপারটা জুনজিটোর মধ্যে কিন্তু আছে আর, হ্যাঁ গল্পগুলো সেরকম শিবরঞ্জন এবং ফ্যান্টাসি থাকতো আর, জুনজিটোর সব কমিক্সের মধ্যে। এই যে নেক্সট কাজু মেজু, ইনিও আর একজন কিন্তু খুব বিখ্যাত মানে মাঙ্গার, মানে ওনাকে বলা হতো গ্র্যান্ডফাদার অফ গোর। গোর মানে বিভৎসতার সেই বিয়েতে তাকে গ্র্যান্ডফাদার। একটু ছবিগুলো দেখাও। ক্যাট আইড বয়, দ্য ড্রিফটিং ক্লাসরুম, রেপটিল, এই যে ওনার এই ছবিগুলো, ওনার ছবির মধ্যে প্রচন্ড রকম গোর, টেরার, হান্টিং, টেরিফাইং সব ব্যাপারগুলো থাকতো আর কি। উনিশশো একটু ভিন্টেজ, 1936 সালে ওনার মানে কাজকর্ম জন্ম, ওই টাইমটা আর কি, মানে গোল্ডেন এজের সমসাময়িক আমেরিকায় ওনার। এরপর নেক্সট যে আসছে, আমি তাড়াতাড়ি করে বলছি, হিদেশি টিনো, এগিয়ে যাও একটুখানি। এর এই তো এটা। আঁকাটা একটু আবার দেখো, একটু অন্যরকম, একটু একটু বেশি একটু মজার, একটুখানি দেখো। হ্যাঁ ছবিগুলো দেখলে না একটুখানি চাইল্ডিশ, কিন্তু দেখো এই যে মাছটা বাচ্চা বাচ্চা আঁকা যথেষ্ট স্টাইল, কিন্তু যথেষ্ট তার মধ্যে আতঙ্কের মানে পরিবেশ উদ্রেক ভয়ঙ্কর করছে, ব্যাপার আছে চাইল্ডিশ এই কি যেটা। বলছো? না না, ওটা ওনার একটা স্পেশালিটি, চাইল্ডিশ হুম। হরর, মানে ওটা হ্যাঁ। মানে চাইল্ডিশ বলতে এরকম না, মানে চাইল্ডিশ টোনে আঁকা কিন্তু হরর, এটা একটা কিন্তু আলাদা রকম স্পেশালিটি। ও ছবিগুলো দেখো, দেখলেই হুম। বুঝতে পারবে, মানে এটা ওনাকে বলাই হয় আর কি, চাইল্ডিশ স্টাইলে হরর আঁকা, মানে এটা কিন্তু এটা একটা আলাদা কোয়ালিটি, এটা অন্যরকম ট্রেডমার্ক আর কি, ওটা বিদেশি নিজস্ব ট্রেডমার্ক। আর গল্পগুলো একটা ইসি স্টাইলে হতে হয়। দেখো ছবিটা দেখে একটু মজা আছে, আবার হরর আছে। এই যে এখন যেমন সিনেমাগুলো হিউম্যান আর মানে হাসি আর হরর একসাথে ইয়ে করা আছে, হ্যাঁ হ্যাঁ, হুম। একটা ওই স্টাইলে দেখো একটু মজাও লাগবে, আবার হ্যাঁ, ভয়ঙ্কর তো সব তো ব্যাপার অবশ্যই। স্যাপারও আছে। হ্যাঁ এইটা। এরপর আসবে সুইহিরো মারু আর কি, এটাও ভীষণ রকমের ভয়ঙ্কর আর কি। এর একটা বিখ্যাত গল্প হচ্ছে ক্যাটারপিলার। হুম, এর মধ্যে, এর বইয়ের মধ্যে কিন্তু সেক্স ভায়োলেন্সটা মারাত্মক রকম ভাবে ছিল আর এনার আঁকার মধ্যে আর। একটু শুভদীপ এগো একটু, দেখো ছবিগুলো দেখো, প্রত্যেকের একটা নিজস্ব আর্ট স্টাইল ছিল আর কি, যেটা এই যে প্রচুর ডিটেলিং এ কাজ, প্রচুর প্যানেলে প্যানেলে ছবি। একসাথে পোকামাকড়, হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা একটা। হুম। হ্যাঁ, এটা ওই ক্যাটারপিলার গল্পটা বলছিলাম, বিখ্যাত গল্পটা, মুভি। হ্যাঁ হ্যাঁ। হুম। এরপর নেক্সট আসছে শিনতারা কাগুমুলার একজনে, এর মানে এর মানে কি বলবো, এর
স্পেশালিটি হচ্ছে বডি আর্টওয়ার্ক। মানে বডি আর্টওয়ার্ক কি একটু দেখাই, দেখলেই বোঝা যাবে। এই যে চোখ মুখ নাক সব বিকৃত করে ভয়ঙ্কর মানে শেপে। পরের ছবিটা যাও, দেখো চোখের মনি খুলে সেখানটা চোখগুলো ভাসছে। এই যে মুখটা একটা হাত আর চোখ, তারপর দাঁত, তারপরে হাতের কাটা আঙ্গুল, হ্যাঁ আঙ্গুল মানে দিয়ে একটা গোল করে বিভৎস সুন্দর বলে না কথাটা, একদম পুরো এখানে খাটে বিভৎস সুন্দর যাকে বলে। উনার মানে দেখে মনে হচ্ছে খুব আর্টওয়ার্ক ইন্টারেস্টিং একটা ব্যাপার, কিন্তু তার মধ্যে এত বিভৎসতা একটা লুকিয়ে আছে কোথাও, টোড়া বিভৎসতা হ্যাঁ যেটা বলে। হ্যাঁ এইটাই আর কি। তা এগোয়া একটু। জাপানিজ মাঙ্গায় এইরকম বিভিন্ন রকম দারুণ দারুণ সব আর্টিস্টের দিয়ে, এটা আমি আজকে আর বাড়াচ্ছি না কারণ আমরা বাংলা কমিক্সে চলে যাব, আমাদের সময়টা খুব ইনফ্যাক্ট কম। জাপানিজ মাঙ্গা যদি বলো, এই রিসেন্ট টাইমে জাপানিজ মাঙ্গার কিন্তু একটা ভালো ডিমান্ড আছে। বাংলাদেশে তো এই নিয়ে হ্যাঁ প্রচুর অনুবাদ হয়, আমি দেখেছি। হ্যাঁ ইয়ে হয় ইনফ্যাক্ট। তো মানে জাপানিজ মাঙ্গার প্রসঙ্গে বলতে গেলে তোমার তাহলে আমি কি সুন্দরীতে একটা প্রিডমিনেন্ট উদাহরণ আসবে সেখানে, যেখানে খুব সাংঘাতিক রকমের এই ধরনের একটা মানে কি ছাপ আছে। এবং সত্যি বলতে গেলে আমি তো সেটা যে শোনো কতটা একটা কথা উপভোগ্য বলছি, উপাদেয়। এইটার পাশাপাশি তো আমার এতে কোনোভাবেই রাখা যায় না। আমার একটা মানে মানে এই কলকাতায় বসে ওদের এই ধারাটাকে কি বলবো, এটা বলতে হয় বাট ওদের আমি দেখে একটা কথা পড়ার বলবো চেষ্টা। অয়নদা, যে আমি কি সুন্দরী কিন্তু খুব একটা রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ওয়ার্ড। মানে আমি এই ধরনের কাজ কিন্তু মৌলিক দেখিনি। এখানে অনুবাদ হয়, কিন্তু মৌলিক মাঙ্গা এইভাবে এতটা সুন্দরভাবে কম্প্যাক্ট একটা গোটা, আমার মনে হয় ইন্দ্রনীল আমার সাথে একই সহমত পোষণ করবে। মানে অসম্ভব একদম, আমি একটা তো বলছি তো কালেকটিভ একটা আইটেম। বাংলা কমিক্সে যেরকম আমরা দেখে আসছি, আমি কি সুন্দরী তার থেকে আমাদের একটু অন্যরকম ভাষায় প্রয়োগ করলে বলতে হয় হাটকে একদম অন্য খায়। ধারা, একদম হাটকে খায়। একদম ঠিক আছে। তাহলে ইন্দ্রনীল আমি আর এই মাঙ্গা নিয়ে আর আজকের আলোচনা না করে আমরা ডাইরেক্ট বাংলা কমিক্সেই চলে যাই। চলে এসো। হ্যাঁ, আমি বাংলায় ঢোকার আগে শুধুমাত্র একটু ভারতীয় নিয়ে 2 লাইন বলে দিই। ভারতীয় হ্যাঁ হ্যাঁ কমিক্সে হররের উপাদান আমরা পেয়েছি। সেখানে রাজ কমিক্স, ডায়মন্ড কমিক্স, তুলসী কমিক্স, মনোজ কমিক্স, এরা বিভিন্ন সময় বিভিন্ন হররের গল্প আমাদের 80-90 দশকে আমরা এখানে হরর কমিক্স পেয়েছি। এক্স বলে একটা সিরিজের কথা মনে পড়ছে, সেখানে একটা বাচ্চা, এটা সম্ভবত রাজ কমিক্সের সিরিজ ছিল, যেখানে একটি বাচ্চা ছিল শয়তান, সে খুব শয়তানের মতো কাজ করছে এবং তাকে একজন মানে পূর্ণবয়স্ক মানুষ বারবার মারার চেষ্টা করছে, কিন্তু মারতে পারছে না, সে বারবার জিতে বেরিয়ে যাচ্ছে। এক্স বলে একটা সিরিজ, এরকম কিছু আমাদের হিন্দিতে মানে এরকম কমিক্স আমাদের এখানে তৈরি হয়েছিল। কিন্তু এবার আসি বাংলায়। বাংলায় আমার কাছে মানে হরর কমিক্স নিয়ে কথা বলছি তো, তো আমার একটা কোনো হরর ব্যাপারে মানে আতঙ্কের পরিবেশ থাকে। যে বাংলায় নন্টে মন্টে, আমি তো আগে নিয়ে যে কথা বলেছি যে কমিক্স সম্বন্ধে কি ধারণা, সেখানে হরর কমিক্সটা প্রায় জায়গাই পেল না। অনেক পরে বাংলা কমিক্সের সূচনা কবে থেকে এটা নিয়ে যদি বলতে হয়, তাহলে সম্পূর্ণ একটু স্লাইডটা যেটাকে খোলো। আমরা কমিক্স বলে চিনতে, হ্যাঁ, যেটাকে আমরা কমিক্স বলে চিনতে পারবো, কমিক্স বলে চিনতে পারবো, সেটা হচ্ছে সুখলতা রায়ের একটি কমিক্স সন্দেশে বেরিয়েছিল 1922 কি 23 এরকম সময়, আমার ঠিক মতো সালটা মনে নেই। যাই হোক, কিন্তু তারপর প্রায় 50 বছর কেটে গিয়েছিল, সেটা খুব বাংলা হরর কমিক বা বাংলা আতঙ্কের কমিক আমরা কিন্তু সেভাবে পাইনি। প্রথম বাংলা কমিক্স হরর কমিক্স কোনটা পেলাম, স্লাইডটা দেখুন। গা ছমছম করে, লেখকের নাম আমরা দেখতে পাচ্ছি এখানে হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায় কমিক্স করেছিলেন না, হেমেন্দ্র কুমার রায় কমিক্স করেননি। হেমেন্দ্র কুমার রায়ের এই গা চমচম করে গল্পটি নিয়ে কমিক্স হয়েছিল। সে কমিক্সের একটা খুব বিশেষত্ব ছিল, কিন্তু কমিক্সটা তাহলে কে করেছিলেন, পরের স্লাইডটা দেখি। গা ছমছম করে এই কমিক্সটা করেছিলেন, শিল্পী নাম দেখা যাচ্ছে, যে না দেখাতে আমি বলে দিচ্ছি, অজিত গুপ্ত। অজিত গুপ্তের কিছু কিছু কমিক্স আমরা দেখেছি, কিন্তু ইনি করেছিলেন গা ছমছম করে কমিক্সটি। নতুন প্রকাশ বলে একটি প্রকাশনা থেকে বেরিয়েছিল 1970 খ্রিস্টাব্দে। পরের স্লাইড দেখাও। 1970 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়েছিল। এবার কথা হচ্ছে, একটা কথা বলে রাখি, একটা খুব ইন্টারেস্টিং কথা। এই গোটা ব্যাপারটা, এই হরর কমিক্সের এই বাংলার সেগমেন্টে আমার এক ভাই এবং আমার এক বন্ধু, দুজনে মিলে আমাকে প্রচন্ড সাহায্য করেছে, ইন্দ্রনাথ আর স্বাগত। ইন্দ্রনাথ আর স্বাগত, ইন্দ্রনাথ আমাকে এই গা ছমছম করের ছবিগুলো পাঠিয়েছে, যেগুলো আমি সাইড করে আমার বন্ধুদের দেখাতে পারছি। ওর সঙ্গে আলোচনা করেছি এবং মোটামুটি ইন্দ্রনাথ এবং আমি এক জায়গায় এসেছি এক মতামতে, যে এই কমিক্সটাকে
বাংলা হরর কমিক্সের প্রথম নিদর্শন আপাতত বলা যায়, কারণ এর বাইরে এর আগে কিছু খুঁজে পাওয়া যায়নি। হয়তো কোনদিন খুঁজে পাওয়া গেলে সবসময় নানা রকম বই আমাদের চোখে পড়ছে, যদি এর আগে কিছু পাওয়া যায় তাহলে সেটাকে ধরতে হবে। আপাতত এটাই। এই কমিশন একটা বৃহস্পতির কথা আমি প্রথমেই বলেছি। পরের স্লাইডটা এসো। অয়ন কোথায় গেল? অয়ন একটু গেছেন, আসছে। আসবে আসবে, ঠিক আছে। কমিক্সের প্রথমে পাতা যদি এত লেখা দেখতে পাই তাহলে সেটা তো কমিক্স নয়, কিন্তু সেখানেই আবার তলায় এবার ছবিতে পড়ো বলা আছে। ব্যাপারটা কি? পরের স্লাইড। পরের স্লাইডে চলে এলো কমিক্স। এই কমিক্সটার এটাই মজা, খানিকটা লেখা খানিকটা ছবি, এইভাবে এই কমিক্সটা এগিয়েছে। এটা কিন্তু কমিক্স বানানোর একটা স্বীকৃত পদ্ধতি। বিদেশে আমরা এরকম প্রচুর কমিক্স দেখেছি, এবং বর্তমানে আমাদের যে 3 বইটি প্রকাশিত হয়েছে মায়াকানন থেকে 2020-তে, তাতেও একটি কমিক্স এই ফরম্যাটেই আছে, খানিকটা ছবি খানিকটা লেখা। আর কয়েকটা পাতা দেখি এটা। আবার বলেই দিচ্ছেন এখানে অজিত গুপ্ত যে আবার লেখায় পড়ো, ছবি হলো এবার খানিকটা লেখায় পড়ো। পরের স্লাইড। এবার আবার ছবিতে পড়ো, আবার আমরা একটা ছবি দেখব। পরের স্লাইড। আবার ছবি। এইভাবেই গোটা কমিক্সের বইটা গেছে, এইভাবেই এখানে গোটা কমিক্স গেছে। এরপর আমরা যাচ্ছি এর পরের বাংলা হরর কমিক্সের কথা। পরের স্লাইড দেখি। ছবিটা একটু ছোট আসছে, হয়তো মোবাইল পর্দায় একটু ছোট আসবে, একটু বলেই দিই। মুক্তি পেল রতনলাল। কমিক্সের ক্রিয়েটারের নাম এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূত্রধর গুপ্ত। বলে দিই, ইন্দ্রনাথ এই ছবিটা আমাকে পাঠিয়েছে, ওর ব্লগেও আছে এই কমিক্সটা পুরো, ইন্দ্রজাল ব্লগ স্পট। আগ্রহী বন্ধুরা অনেকেই জানেন, এবং যারা জানেন না তারা সেই ব্লগ স্পটে গেলে প্রচুর কমিক্সের সন্ধান পাবেন, প্রচুর বাংলা কমিক্স। মুক্তি পেল রতনলাল, এখানে শিল্পী হচ্ছেন, লিখেছেন এবং ছবি এঁকেছেন সূত্রধর গুপ্ত। চেনা লাগছে নামটা অয়ন তোমার? চেনা লাগছে না? আঁকাটা চেনা চেনা লাগছে। আচ্ছা, কার আঁকা মনে হচ্ছে বলো তো? কার আঁকা মনে হচ্ছে এটা? প্রসাদ রায়। প্রসাদ রায়, ঠিক বলেছো। আচ্ছা, কিন্তু প্রসাদ রায় বা সূত্রধর গুপ্ত, বন্ধুরা কেউ কিছু কমেন্ট করলো নাকি? স্বাগত দত্ত বর্মন করেনি এখনো, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে এই প্রসাদ রায় এবং সূত্রধর গুপ্ত, এই দুটি যার ছদ্মনাম। তিনি অতীব বিখ্যাত একজন কমিক্সের শিল্পী, যাকে আমরা সবাই চিনি যারা একটু কমিক্স নিয়ে নাড়াচাড়া করেছি। তিনি হচ্ছেন ময়ূক চৌধুরী। শুক্তারার প্রচ্ছদ কমিক্সে এই মুক্তি পেল রতনলাল কমিক্সটি প্রকাশিত হয়েছিল। এটির মধ্যেও রয়েছে অতিলৌকিক উপাদান। এখানে একজন অতৃপ্ত আত্মা কি করে তার মুক্তি ঘটলো সেটা নিয়ে এই কমিক্স। পরে একটা শেষ পাতাটা দেখে নেবো একবার। পরের স্লাইড। এখানে একটা যা ছোট্ট করে বলে নিয়ে একটা চরিত্রকে কিন্তু আমাদের মানে আগের পাতা তো শুভদীপ, বাবার একটু আগের স্লাইডটা দেখাও, আগের স্লাইডটা। এটা আমার আর অয়নের মনে হয়েছে, এটা কিন্তু কোনো এটা কিন্তু মানে তথ্যসূত্র কিছু নেই, এটা আমাদের মনে হয়েছে, দুই বন্ধুর মনে হয়েছে। ওই যে মাঝখানের একটা সাইডে নীল জামা পরা একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে না, ওনার মুখটা যদি একটু আমরা খেয়াল করি, চোখটা একটু পিটপিট করে যদি দেখি, তাহলে আমার মনে হচ্ছে যে কার মতো? সুনীল গাভাস্কার। হ্যাঁ, সেই সময়কার সানি সুনীল মনোহর গাভাস্কারের খানিকটা আদল যেন পাচ্ছি। তবে ময়ূক চৌধুরীর কাছ থেকে এটা আশা করাই যায়, কেননা আবার চকের ধন বলে যে কমিক্সটি তিনি করেছিলেন সেখানেও চরিত্রের মুখগুলি তিনি উত্তম কুমার এবং সৌমিত্রের আদল এঁকেছিলেন। এটা হলেও হতে পারে, এটা কোনো তথ্য মানে বিমল কুমারকে না, বিমল কুমারকে তবে এই তো উত্তর এসে গেছিল, আমি খেয়াল করিনি। পার্থ বলেছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এরপরে পরের সাইডটাই চলে যাবো। পরের সাইডটা তো দেখে নিয়েছিলাম, এরপরের সাইডটাই যাই। এইটা হচ্ছে মানে খুবই একটা, আমি সত্যি খুব একটা এই কমিক্সটা দেখিনি কোনোদিন। স্বাগত দত্ত বর্মন, ইন্দ্রনাথ আমার বন্ধু, স্বাগত আমার ভাই, আমাদের ভাগ্য, মানে অয়ন তোমার আমার সত্যি মাঝে মাঝে খুব গর্ব হতে পারে এদেরকে নিয়ে, যে এরা কমিক্সের জন্য কি না কি করে গেছে, এবং আমরা সেটা বারবার স্বীকার করি। এই জায়গায় এই কমিক্সটা দেখছি, এর ছবি আঁকা স্টাইল দেখেই বুঝে যাচ্ছি এটি নারায়ণ দেবনাথ, এবং লেখাও আছে নারায়ণ দেবনাথের করা। পক্ষীরাজ পত্রিকায় বেরিয়েছিল এই কমিক্সটি, প্রেতাত্মার প্রতিশোধ। নারায়ণ দেবনাথের করা ডাইরেক্ট হরর কমিক্স খুব কম আছে। অন্ধকারের হাতছানি বলে আরেকটি কমিক্স আছে, মন্দিরা বলে একটি পূজাবার্ষিকীতে দেবসাহিত্য কুটিরে বেরিয়েছিল, সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল, কিন্তু এখানে সরাসরি ভূতের ব্যাপার।
প্রেতাত্মার প্রতিশোধ একটা অদ্ভুত কমিক্স, নারায়ণ দেবনাথের করা। পরের স্লাইডটা দেখি, দেখাও। খুন করার পর একজন খুনি যখন গাড়ি করে পালাতে যাচ্ছে, জলায় মৃতদেহ ডুবিয়ে তার গাড়িটা বিকল হয়ে যাচ্ছে, সেই জলার দিকে এগিয়ে যাচ্ছে। সে গাড়ি থেকে নেমে ট্রেনে চাপলো। পরের স্লাইড। ট্রেনটা হঠাৎ লাইন বদলে সেই জলার ধার দিয়ে যেতে শুরু করলো। খুনি ভয় পেয়ে ট্রেন থেকে নেমে একটা ট্রাক ধরার চেষ্টা করলো। পরের স্লাইড। ট্রাক ধরতে গেল, ট্রাকটা সেখানেই খারাপ হয়ে গেল। এইবারে বাংলা কমিক্সে আমি যেটা প্রায় দেখিনি সেই জিনিস চলে এলো। খুনি ছুটে গিয়ে একটা হেলিকপ্টার ধরার চেষ্টা করছে, সে হেলিকপ্টার করে পালাবে। পরের স্লাইড। সেই হেলিকপ্টার জলার কাছাকাছি এসে বিকল হয়ে গেল। পরের এবং শেষ স্লাইড এই গল্পের। হেলিকপ্টার সেই জলায় ক্র্যাশ করলো, যে জলায় একটু আগে খুনি তার শিকারকে ডুবিয়ে মেরেছে। খুনি সেই জলাতেই নিজেও ডুবে গেল। এক অদ্ভুত কমিক, ভূতকে সরাসরি বা অলৌকিককে সরাসরি মানে প্রত্যক্ষভাবে না দেখিয়েও শুধু পরিবেশ সৃষ্টি করে কিভাবে একটা হরর কমিক্স তৈরি করা যায়, নারায়ণ দেবনাথ কিন্তু এটাতে এই কমিক্সে দেখিয়ে গেছেন। এরপর পরের স্লাইডে যাব। এতক্ষণ ময়ূর চৌধুরীর সম্বন্ধে কথা হলো, নারায়ণ দেবনাথের কথা হলো। বাংলা কমিক্সের ত্রিদেব বলে আমি যাদের মনে করি, 3 নম্বর দেবতার কথা তো বলতেই হবে, তিনি হচ্ছেন তুষার চ্যাটার্জি। এখন শুধুমাত্র কমিক্স নয়, সাহিত্যের ক্ষেত্রেও বাংলায় বিশেষ করে এইচপি ল্যাপটপ নিয়ে প্রচুর কথা হচ্ছে। তাকে নিয়ে আবার আমরা অনেক বেশি চর্চা করছি এবং ন্যায়সঙ্গত চর্চা করছি। ওনার যে হরর লেখাগুলি সেগুলোকে আমরা ফিরে ফিরে পড়ছি, তাই নিয়ে নানা রকম টিকা আলোচনা এগুলো আমরা করছি। কিন্তু আমার কেন জানি না মনে হয় যে 70-এর দশকে চন্দনা বলে যে দেবসাহিত্য কুটিরের পূজাবার্ষিকী বেরিয়েছিল, তাতে এই যে তুষার চ্যাটার্জির নরকের রাজা আমরা যে কমিক্সটা স্লাইডটা দেখতে পাচ্ছি, এই গল্পে একটা লাভ চ্যাপ্টার ছোঁয়া ছিল। কেন বলছি এই কথাটা? পরের স্লাইডটা দেখো। লাভক্রাফটিয়ান হররের মূল একটা কথা হচ্ছে ওল্ড গডস বা আদিম দেবতা। এই পৃথিবীর বুকে আদিম দেবতাদের রাজত্ব ছিল। তারা এখন ঘুমিয়ে আছে। থুলু, তিনি ঘুমিয়ে আছেন। তিনি জেগে গেলে কিন্তু পৃথিবীর বিনাশ ঘটাবেন এবং তাদেরকে সাধারণ মানুষ চোখে দেখলে পাগল হয়ে যেতে পারে। আমরা কিন্তু এই কমিক্সের এই স্লাইডে সেরকমই, আমি হয়তো ডায়লগ গুলো পড়তে পারছি না, আমি একটু বলে দিচ্ছি। এই লোকটি বলছে যে আমি চোখের সামনে নরক দেখছি, আমি পাগল হয়ে যাব, আমি অন্ধ হয়ে যাব, কারণ সে চোখ খুলে এক আদিম দেবতাকে দেখে ফেলেছে। তাহলে কি লাভক্রাফটের চর্চা 70-এর দশকেও আমাদের এখানে ছিল? তুষার চ্যাটার্জি কি জানতেন লাভক্রাফটের কথা? এই কমিক্সটার কথা থেকে আমার সেটা মনে হয়েছে। বন্ধুরা আরো ভালো বলতে পারবেন যারা লাভক্রাফট নিয়ে আরো বেশি পরিমাণে গবেষণা করছেন, আলোচনা করছেন। তো মোটামুটি তুষার চ্যাটার্জি আরো কতগুলো কাজ দেখে নেবো। পরের স্লাইড দেখা। শুক্তারায় প্রচ্ছদ কমিক্স দেখেছিলাম, মুক্তি পেল রতনলাল ময়ূর চৌধুরীর করা। প্রচ্ছদ কমিক্স এই প্রথম শুরু হয়েছিল শুক্তারায় এই কমিক্সটা দিয়ে। এই কমিক্সটা দিয়ে মৃত্যু মাদল বাজে তুষার চ্যাটার্জির করা এই কমিক্স দিয়ে শুরু হয়েছিল। এটিও হরর আঙ্গিকের কমিক্স। কেন সেটা বলছি, পরের স্লাইডটা দেখলেই বোঝা যাবে। পরের স্লাইড দেখো সৌদীপ। এই দেখো, দেখুন বন্ধুরা, দেখুন সৌদীপ দেখো, অয়ন তুমি দেখো, এই যে ভয়ঙ্কর একটা সাপ সেটা গিলে খাচ্ছে একজন লোককে, পাকে পাকে জড়িয়ে ধরেছে। একে আমি আতঙ্কের কমিক্স বলবো না তো কাকে বলবো বলো? তুষার চ্যাটার্জির শিল্পে কিন্তু সেই আতঙ্কটা রীতিমতন প্রচ্ছদ থেকে যেন ফুটে বেরোচ্ছে। এছাড়াও তুষার চ্যাটার্জির বেশ কিছু আতঙ্কের কমিক্স আছে। তার যে প্রধান গোয়েন্দা চরিত্র নিশীথ রায়, সেই নিশীথ রায়কে নিয়েও তিনি আতঙ্কের পরিবেশে কমিক্স রচনা করেছেন। আমরা দেখে নেবো সেরকম একটা কভার। পরের স্লাইড। ডাকিনীর রাত। ডাকিনীর রাত এই গোয়েন্দা নিশীথ রায়ের একটি কমিক্স, তুষার চ্যাটার্জির করা, এবং এখানেও আতঙ্কের পরিবেশ এই কমিক্সের মধ্যে অবশ্যই রয়েছে। এরপর আমরা বাংলা হরর কমিক্সের একটা অন্য যুগে, একটু আধুনিক যুগে চলে আসতে চাইছি, কারণ আর সময় কম হাতে এমনিতেও। আর দুজনের নাম অবশ্যই করতে হবে আমাকে। সেটা হচ্ছে দিলীপ দাস। দিলীপ দাস প্রচুর হরর কমিক্স তৈরি করেছেন, তার অনবদ্য ইউনিক স্টাইলে করেছেন। তারই একটা আমরা দেখতে পাচ্ছি, সেই চন্দনা পূজাবার্ষিকীতে এটি বেরিয়েছিল, অশরীরী। এরপরের স্লাইড। বিজন কর্মকার, ভৌতিক র্যাগিং এই কমিক্স বইটি তিনি স্ট্যান্ড অ্যালোন কমিক্স বই তৈরি করেছিলেন। এটি একটি হেমেন্দ্র কুমার রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং তার নিজের গল্প দিয়ে
ভৌতিক গল্পের উপরে কমিক্স তৈরি করেছিলেন, ভৌতিক র্যাগিং। পরের স্লাইড। এবার চলে এসেছি আমরা আধুনিক যুগে। এই যে তিনটে প্যানেল আমরা দেখতে পাচ্ছি, এই তিনটে প্যানেলই একজন শিল্পীর করা। প্রথমে যে আমরা কঙ্কালের ছবিটা দেখতে পাচ্ছি, কঙ্কালের যে বিভৎস ছবিটা প্রথম ওপরের প্যানেলে, সেটি শিকারী নামক একটি কমিক্স থেকে নেওয়া। পরে বাঁদিকে যে আমরা বিভৎস মুখ, চোখের মনি নেই, এটা দেখতে পাচ্ছি, এটা দরজা নামক একটি কমিক্স। এবং তার পাশে যে শয়তানের মতো একটি মুখ আঙ্গুল বাড়িয়ে আসছে, এর নাম হচ্ছে খারকুমনের চাকা। আশা করি অনেক বন্ধুই বুঝতে পারছেন, তবু আমি বলে দিই, তিনটি কমিক্সই অরিজিৎ দত্ত চৌধুরীর করা, বর্তমান কালের একজন অন্যতম কমিক্স শিল্পী, সেরা এই সমস্ত অন্যতম সেরা আর কি, মানে ভালো, অন্যতম সেরা, অবশ্যই অন্যতম সেরা। তুমি অন্যতম বললে তাই বললাম, মানে তুলনা কাউকে করা যায় না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো অরিজিৎ দত্ত চৌধুরী করা এই কমিক্সগুলি মিনি কমিক্স, আমি যে প্রকল্পের সঙ্গে যুক্ত আছি অরিজিতের সঙ্গে, সেই মিনি কমিক্স বইয়ে এই কমিক্সগুলি আছে। খারকুমনের চাকা, দরজা এবং শিকারী। বলো বলো। আমরা তো বেশিরভাগই তোমার দেখাচ্ছি, তুমি যে এই যে কমিক্সের এই যে হরর কমিক্সের এই যে গল্প যখন লেখো বা স্ক্রিপ্ট লেখো, এগুলো তোমার মানে কি মাথায় রেখে করো, মানে মেইনলি তোমার কি আমি বলছি, একটা স্লাইড আছে ওটা নিয়ে, আমি পরপর স্লাইড গুলো চলে যাক, তাহলে কথায় কথায় চলে আসবে কথাটা। চলো পরের স্লাইড। অরিজিতের বন্ধু, আমার বন্ধু, অয়নের বন্ধু, অনেকেরই বন্ধু ওঙ্কারনাথ ভট্টাচার্য। ওঙ্কারের করা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্পগুলোর উপরে কমিক্স, যেটি আনন্দ থেকে এই বছরই বেরিয়েছে বা গত বছরের পুজো, যাই হোক খুব সম্প্রতি বেরিয়েছে। রাতের অতিথি, পিন্টু এবং অন্ধকারে, এগুলি কমিক্স আকারে বার করেছে আনন্দ। সমগ্র কাজ এবং এই কি সম্ভবত মনে হয় আনন্দবাজার স্কুলে প্যানেলে বেরোতো ছোট ছোট, সেগুলোরই কালেকশন মনে হয় না এটা? হ্যাঁ, সেগুলোর কালেকশন। স্কুলে নয় বোধহয়, মানে এটা এমনি আনন্দবাজারের যে ইয়েটা তোমার এবেলা তো সাপ্লিমেন্টারি, যাই হোক। পরের সাইডে যাব, ওঙ্কারের কাজ আমরা দেখলাম। এটা কার কাজ হয় আমি চিনতে পারছি না, সরি এই সাইডটা কে ঢোকালো? এরি কি লেখা ছোট ছোট? এই যা অয়ন, কি করেছো তুমি? আরে বলো বলো বলো, এখানে আমার কিছু বলার নেই। তুমি আমার কালকে স্লাইড নিয়ে এডিট করেছো, বলো বলো বলো। এটা ছোট করে বলি, হিরো কমিক্সের শুভদীপ আগেই বলেছে যে আমার এখানে যার নাম না করলে আসবে না, যে রাজীব ব্যানার্জি সাথে মিলে জাস্ট কমিক্স নিয়ে কাজ করব বলে তখন প্রথম জিরো কমিক্সটা তৈরি আর কি, কমিক্স পাবলিকেশন হাউস হবে। এখন তোমরা করেছো মিনি কমিক্স, আরো অনেকগুলো হচ্ছে আর কি। সেই সময়টায় কমিক্স বড় পত্রিকা বা বড় পাবলিকেশন হাউসের সাথে কমিক্স বেরোতো, কমিক্স পাবলিকেশন শুধু কমিক্সের জন্যই কমিক্স বেরোবে আর কি, এরকম বাংলায় চিন্তা ভাবনাটা সেই সময় মাথা থেকেই করা আর কি, বইমেলায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জিরো কমিক্সের সূত্রে কিন্তু তোমাদের সবার সাথে আমাদের মানে আমাদের বন্ধুত্বের সূত্রপাত। আমাদের স্টলটায় সবাই মিলে এক জায়গায় জড়ো হতো, সেখান থেকে আমাদের কফি হাউসে আড্ডা হতো, কমিক্স নিয়ে একটা বিশাল গ্রুপ হলো সবাইকে মিলে। পরবর্তীকালে কমিক্স লেখালেখি, কমিক্স গ্রাফিক্স হলো, শান্তনু থেকে শুরু সবাই মিলে আর কি। এই যে এই জিরো কমিক্সের এখান থেকে কিন্তু একটা বড় জায়গা রাখে আমি মনে করি। এবং এই জায়গাতে আরো একটা জিনিস বলে রাখি, যে অনলাইনে আজকে প্রচুর ভূততত্ত্ব তোমাদের গ্রুপ করেছে, এবং আরো অনেক গ্রুপ আছে। আমাদের সে সময় একটা পেজ ছিল জিরো কমিক্স, সেখানে আমরা কমিক্সের সাথে বলে একটা লেখালেখি করতাম কমিক্স নিয়ে। সেখানে বিশ্বের বিভিন্ন কমিক্স নিয়ে ছোট্ট ছোট্ট অ্যানেকডোট টাইপের লেখা হতো। আচ্ছা, রূপক কনফার্ম করে দিয়েছে, রূপক কনফার্ম করে দিয়েছে, এটা আনন্দবাজার স্কুলেই বেরোতো। আনন্দবাজার স্কুল, হ্যাঁ আমারও মনে হলো ওটা, ওই জন্যই আর কি পড়েছি আমি কয়েকটা, ওগুলো বেশ ভালো হতো। এই জিরো কমিক্সে সুদীপ সুর এই এখানে রং তুলিতে এই আঁকাটা এঁকেছিল, তারপর ডিজিটালি। এবার আরো কয়েকটা বই আছে, আমি মানে আর বেশি সময় নেবো না, ঝপ করে দেখিয়ে দাও। আচ্ছা, একটা জিনিস আমি একটু পিন করে দিচ্ছি, এটা দেখো, এটা এসেছিল। হ্যাঁ, তো অলোকদার করা, অলোকদার নাম এক্ষুনি বলবো আর কি, অলোকদার নাম এখনই আসছে সামনে। অলোকদার আমাদের আর একটা নাম, এই যে মুরু মৃত্যুকর, এগিয়ে যাও, ভগবানের বিপ্লবী সেনা আর মায়াবৃক্ষ,
এই 4টে হরর কমিক্স জিরো কমিক্স থেকে বেরিয়েছিল। হুম। ফুল কালারে বেশ ভালো প্রোডাকশন দিয়ে করা হয়েছিল কমিক্সটা। তারপর আসলে থেকে তো চলে এসছে আসলে শুধু জিরো কমিক্স, এটা তো অলরেডি অনেকবার আলোচনা হয়েছে, এটা নিয়ে আর আলোচনা করে সময় নষ্ট করে লাভ না, নেই। আমার এই চলে পোস্টারটা এগিয়ে দেখে আমি চলো। ছিটকে গেছি। এই যে আজকে আমাদের প্রোগ্রামে এই তো আসলে অভিরূপ এই এসে যে মন্তব্য অভিরূপ, করেছিল। অভিরূপের হুম। এই বই বাংলা সেরা ভূতের গল্প এবং সুমিত রায়ের আঁকা, আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী, খুব প্রিয় বন্ধু সুমিত। সুমিতকে হ্যাঁ, আমরা খুব ভালোবাসি। সুমিতের আঁকায় এই গল্প একদম অন্য মাত্রায় চলে গিয়েছিল। এটা অভিরূপের কিন্তু ওই কথা তো আমি আর কি কি বলবো। সুন্দরী যেবার বেরিয়েছিল বই মেলা, সেবার বুক ফার্ম থেকে আমি কি হ্যাঁ, সুন্দরী জিরো কমিক্সের সাথে, তারপরে অভিরূপের সাথে তোমার বুক ফার্ম থেকেই এইটা এলো। বুক ফার্ম মানে স্টলে তখন কিন্তু কমিক্সই কমিক্স, সেই সময়টা কিন্তু হ্যাঁ, ব্যাপারটা একদম ভালো একদম একদম। ইয়ে হয়েছিল। তারপরে এগো, এই অলোকদার নাম করতে অলোকদার করতে কথা অলোক বলেছে, দাশগুপ্ত, অলোকদা অলৌকিক চলে দাস, এসছে। এটা খুব সেনাপতি, মানে অলোকদার, হ্যাঁ অলোকদার দেখো, বলতে গেলে একটু বলতেই হয়, অলোকদা আছে অলোকদাকে কিনা আমি জানি অলোকদাকে আমি না। সেনাপতি বলে ডাকি। অলোকদাকে আচ্ছা, আমি সেনাপতি হ্যাঁ, বলে ডাকি। অলোকদার একটা বিখ্যাত কমিক্স আছে, অলোকদা ত্রিপুরার, উনি উনি সেনাপতি কাচাগের দুর্ধর্ষ কমিক্স আছে রায়কাচাঁদ, তার, এটা রায়কাচাঁদ। হ্যাঁ। আর এইটার ছবিটা এঁকেছিল শান্তনু মিত্র। আর এই যে মানে এই বইটার সাথে এটা ওদেরই দুজনের বই, আর আমি একটা ছোট্টভাবে যুক্ত ছিলাম এই বইটার কভার করাতে। হ্যাঁ, এই যে অলৌকিক রাতে, এই যে আমি মাঝে মধ্যে টাইপোগ্রাফি নিয়ে কথা বলছি না, এই যে ফন্টার মধ্যে হুম। একটা চাঁদের ইয়ে আছে, এটা একটা চা বাগানের গল্প, আমার গল্পটা ভীষণ প্রিয়। তা এটা অলোক দা শান্তনুর আঁকা, এটাও বুক ফার্মের থেকে বেরিয়েছিল সেবার। তারপরে এগো, এই হচ্ছে সপ্তর্ষিতে সেভাবে আরো একটা ভীষণ বই ছিল ভালো বন্ধু সপ্তর্ষি। আমাদের। হ্যাঁ, ওর তা ওর, ছদ্মনাম সেইটা ছুম। হচ্ছে যে, ছুম নামে পপ হ্যাঁ, এই সময় ও বার করতো। হুম, বুক ফার্ম থেকে তা বেরিয়েছিল, এটা হরর গ্রাফিক নভেল, 3টি ছোট ছোট হ্যাঁ, গল্প। এরপর তো এইবারে হচ্ছে আমার তোমার কমিক্স লেখার গল্প। ইন্দ্রনীলের দপ্তর, ইন্দ্রনীল বলে দাও। এই গল্পটা আকারে বই আকারে বেরোয়নি ঠিকই, তবে মায়াকানন, শারদীয় মায়াকানন 2018 সালে এই ছোট গল্পটা। আমি অনেকদিন আগে এই গল্পটা ভেবেছিলাম, আউটলাইন তৈরি করেছিলাম, অরিজিৎকে বলেছিলাম, অরিজিৎ তো এটাকে নিয়ে কমিক্স করার জন্য রেডি ছিল, কিন্তু আমাদের করা হয়ে ওঠেনি। তো সেবার 2018-তে কি হলো, এই গল্পটাকে করা হবে ঠিক হলো। অর্ক বললো, অর্ক পৈতন্ডি আমাদের বন্ধু, সে বললো যে মায়াকাননে একটা কমিক্স করতে। তো তখন আমরা এই গল্পটাকে করবো ঠিক করলাম। এখন বলাই আচ্ছা, যায় এই কমিক্সে যে 3 নম্বর নামটা আমরা একটা দেখতে পাচ্ছি, যে আমার গল্প অরিজিতের নামের সঙ্গে আরেকজনের নাম আছে স্বপন চন্দ। এখন অনেকেই জানে, এখন বলাই যায় স্বপন চন্দ আসলে আসলে ওঙ্কারনাথ ভট্টাচার্য। ও করেছিল ইঙ্কিং এর কাজ। ওঙ্কার যেহেতু আনন্দবাজারে তখন কাজ করতো, তাই ওর অন্য জায়গায় নাম দেওয়া সম্ভব ছিল না, তাই এই ছদ্মনামে তখন ও প্রচুর কাজ করেছে। এই আরেকটা ছদ্মনাম, স্বপন চন্দ্রের আড়ালে আছে ওঙ্কার। আমি, ওঙ্কার আর অরিজিৎ মিলে এই কমিক্স করেছিলাম, আমি গল্প লিখেছিলাম। এই গল্পটা আমার মাথায় এসেছিল, আমি গল্পটা তৈরি করেছিলাম। সাধারণত আমি টাইপ করতে বেশি স্বচ্ছন্দ কম্পিউটারে, কিন্তু এই গল্পটার ক্ষেত্রে বিশেষ করে আমাকে হাতে লিখতে হয়েছিল পুরো গল্পটাই। তার কারণ কি, মানে যেদিন মানে আমাদের একটা 3 জনে মিলে একটা ডেট ঠিক হয়েছিল, তখন তো গুগল মিটের ব্যাপার ছিল না, তখন 3 জনে মিলে ডেট ঠিক করলো কি, যে আমি গল্পটা লিখে পাঠাবো, অরিজিৎ পেন্সিলিং করে দেবে, আর ওঙ্কার ইঙ্কিং করবে, এটা একদিনের মধ্যে হবে, তারপর কাজটা এগোবে। কিন্তু সেদিন সকালবেলা থেকে আমাদের বাড়িতে মানে আমাদের এলাকাটাতেই লোডশেডিং, কম্পিউটার না খুললে আমি লিখবো কোত্থেকে। এইবার আমি এই গোটা গল্পটা হাতে লিখেছিলাম স্ক্রিপ্টের আকারে। এটাই আমার উত্তর, যে কমিক্স লেখার সময় আমি কিন্তু একদম গল্পের আকারে কিছু লিখিনি। আমার মাথায় যে ছবিটা ভাসে কমিক্সের, সেটায় যে ডায়লগ গুলো আসবে, স্ক্রিপ্ট হবে, সেই স্ক্রিপ্টের আকারে প্যানেল 1, প্যানেল 2, পাতা 1, পাতা 2, এইভাবে আমি কিন্তু কমিক্সের গল্প লিখি। কমিক্সের গল্প লেখার সঙ্গে কিন্তু এমনি গল্প লেখার যে মিল, আমি 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 অন্তত কোনো মিল ব্যবহার করি না। পুরোপুরি নাটকের স্ক্রিপ্টের মতো কমিক্সটাকে আমি মনে মনে ভেবে নিয়ে সেই ছবি অনুযায়ী কিন্তু আমি মৌলিক কমিক্সের গল্প লেখার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, অরিজিৎ, এই ইন্দ্রনীল, হ্যাঁ ঠিক আছে, বলো একটা বলো বলো, ঠিকই আছে। তোমার মানে তোমার কথা ইয়ে হলেই আর একজন আরেকটু, যে বোলপুরের দিকে একজন, তার কথাটা তো একটু বলো, আমাদের খুব প্রিয় বন্ধু। সৈকত শোভন পাল, অবশ্যই তার আধার রাজ, তার সামনে নরক, এই কমিক্স গুলো
অবশ্যই মানে একটা হরর কমিক্সে একটা রীতিমতন দিক বদলকারী একটা কমিক্সে তৈরি করেছিল। আধার রাজ শুক্তারায় বেরিয়েছিল, শারদীয়া শুক্তারায়। বিজন কর্মকারের যে তোমার একটা পত্রিকা মাঝখানে বেরিয়েছিল ময়ূরপঙ্খী বলে, সেই ময়ূরপঙ্খী পত্রিকায় সৈকতের কালার কমিক 2 পাতার সামনে নরক বেরিয়েছিল, হরর কমিক। এবং সৈকতে একমাত্র কালার কমিক বোধহয় সেইটাই। সৈকতের কথা না আরো বললে একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে ওর মানে ক্যালিগ্রাফি টাইপোগ্রাফি নিয়ে ও সুন্দর কাজ করেছে। মানে আমার ওইটা অদ্ভুত কিন্তু ভালো ভীষণ কাজ প্রিয়। করে, অদ্ভুত নামাঙ্কন, সৈকতের নামাঙ্কন একটা দুর্ধর্ষ জিনিস। ওটা কিন্তু আমার ভীষণ পরে রকমের প্রিয়, ওই জন্য আমি আলাদা করে ইয়ে করলাম। মানে চলো একটু এগো, পরের স্লাইডে পরের স্লাইডে চলো। এটা যদিও বাংলায় অনুবাদ করা হয়েছে, কিন্তু আদতে এটাই মানে ইংরেজি হিসেবে বেরিয়েছিল স্পিচ বাবল থেকে, কিন্তু বাংলায় যেহেতু অনুবাদ করেছে এবং যথেষ্ট আতঙ্কের পরিবেশ এই কমিক্স আছে বলে এটাকে আমরা সাইডে রেখেছি। এবং সমীর পিছনে দাশগুপ্ত। দুজন মানে আর এটার মানে ইয়েও কিন্তু একজন বাঙালি আর কি। মানে এই সমীর দাশগুপ্ত, হ্যাঁ না সমীর দাশগুপ্তের তারানাথ তান্ত্রিক টিএনটি, তার বাংলা অনুবাদ করে টিএনটির বাংলা অনুবাদ করে করা হয়েছে। আধার নগরী সৌমেন বাবু এটির বাংলা অনুবাদ করেছেন এবং এর বাংলা অনুবাদ তো সত্যি খুব সুন্দর বাংলা অনুবাদ, মানে হরর কমিক্সের বাংলা অনুবাদ। এই নিয়ে পরে আমরা একটা প্রোগ্রাম করতেই পারি, যদিও খুব বেশি পরিমাণে তার তথ্য নেই। যেটুকু আছে, কমিক্সের অনুবাদ প্রচুর ভাবে হচ্ছে বাংলায়। আমাদের এই পার্থ অরণ্যদেব কমেন্ট করছে। হ্যাঁ, সৈকতের ছবি কিন্তু আমরা স্লাইডে রাখতে পারিনি। সৈকতের সাইজগুলো এতটাই ছোট পেয়েছি আমরা ইন্টারনেটে, যেটা স্লাইডে রাখতে গেলে ফেটে যাবে। রূপক বলছে সৈকতের ছবি স্লাইডে দেখতে পেলাম না। ওর আধার রাজ এবং যেটা সামনে নরকের তো ছবি পাইনি। তুমি আধার রাজের যে ছবিটা ছবি দেখাতে পারো, সেটা শুভদীপ কি শেয়ার করতে আধার পারবে? রাজের ছবিটা এই করা যাবে না শেয়ার, করা যাবে না। করা যেতে পারে। ছবিটা এতটাই ছোট যে স্লাইডে রাখলে সেটাকে ফেটে যাচ্ছে, পুরো বড় করতে গেলেই ফেটে যাচ্ছে। একটা করা যেতে পারে, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিতে পারে, পরে দেখে নিতে পারে রেফারেন্সের জন্য। হ্যাঁ, পরে আমরা আমি পিন করব। কমেন্ট সেকশনে ছবি কিন্তু খুবই ছোট আর কি, মানে সাইজে মানে ইয়েটা খুবই খারাপ আর কি। মানে ছবি যদি থাকে, সৈকতের কমিক্স আমি বলে Comment দিচ্ছি, section-এ- সৈকতের কমিক্স যারা আগ্রহী তারা সৈকতের কমিক্স দেখলে, হরর কমিক্স নয়, সেগুলো হচ্ছে প্রহরী বলে ওর একটা কমিক্স আছে, সেটা পড়ে দেখতে, সেটা মোটামুটি ভালো ইয়েতে নেটে পাওয়া যায় আর কি। কিন্তু আধার রাজ বা সামনে নরক কোথাও নেই। সামনে নরক ময়ূরপঙ্খী কোথাও, শুধুমাত্র পত্রিকাটা যদি জোগাড় করতে পারে কেউ সেখানে পাবে। আর যেটা বললাম আধার রাজ, সেটা শারদীয়া শুক্তারায় আছে। শারদীয়া শুক্তারায় সালটা এই মুহূর্তে মনে পড়ছে না, মানে সাইডে ওই জন্যই রাখা যায়নি, যেহেতু ছবি একদমই মানে ফেটে যাচ্ছে। তারপরে তো টিএনটি বললাম, আধার নগরী বাংলা অনুবাদের কাজ হয়েছে। আর একটু আগে যিনি কমেন্ট করলেন তার একটি একদম সাম্প্রতিক কমিক্স নিয়ে আমি শেষ করছি এখানে বাংলা কমিক্সের কথা আপাতত। রূপক ভালো অনুবাদ করে, ও নিজস্ব কমিক্সের একটা ব্লগ আছে, চিত্রচোর ব্লগ স্পট, অনেকেই জানে সে তার কথা। রূপকের এর আগেও ভূতভূতমের কিছু কমিক্স বেরিয়েছে, এবারেও ওর নবরোজ শারদীয়া পত্রিকায় এই কমিক্সটি ওর আঁকা বেরিয়েছে, কবরস্থানে কেলেঙ্কারি। এইভাবে আমাদের আধুনিক ছেলেরাও কিন্তু মৌলিক বাংলা কমিক্স আঁকা লেখার মধ্যে দিয়ে কিন্তু বাংলা কমিক্সকে এগিয়ে নিয়ে চলেছে, যেটা শুরু হয়েছিল অনেক দেরি করে। একদম একদম। যেটা শুরু হয়েছিল অনেক দেরি করে, তার কিন্তু উত্তরাধিকার সবাই কিন্তু এখনো নিয়ে চলেছে। সুতরাং ভালো কিছু আমরা আশা করতে পারি। আচ্ছা, সাইড আছে নাকি? ও দেখা যাক। এটাকে বাদ দিয়ে কি করে কথা হবে? এটা বাদ দিয়ে হয়, এটা বাদ দিয়ে তো কথা হতে পারে না। শুভময়ের যে টিম কলকাতা কমিক্স, সেই কলকাতা কমিক্সে এই সংখ্যা বলে যে বইটি বেরিয়েছে, ও রূপক বাবু বলছিলেন যে সৈকতের কাজ নেই। কে বললো সৈকতের কাজ নেই? দেখেছো, ভগবান চাইলে কি না হয়, কমিক্সের ভগবান অবশ্যই। এই যে সংখ্যা লেখাটা, এই ক্যালিগ্রাফিটা, যে অয়ন যে এত সৈকতের ক্যালিগ্রাফির কথা বলছিল, এই সংখ্যা লেখাটা হচ্ছে সৈকতের ক্যালিগ্রাফি। সৈকতের ক্যালিগ্রাফি কি জিনিস আমরা এখানে চোখে দেখতে পেয়ে যাবো। আর এই কমিক্সটার একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। এর সঙ্গে একটা অ্যাপকে যদি জুড়ে দাও ফোনে তোমরা, তাহলে এখানে ইংরেজিতেও এই কমিক্সটা গল্পগুলো পড়া যাবে। সংখ্যা কমিক্স কিন্তু এখন পাওয়া যাচ্ছে। কমিক্সের এই পুরো বাংলা কমিক্সের এই তালিকাটা
পুরো তালিকাটা আমাকে স্বাগত করে পাঠিয়েছে। স্বাগত বলছিল যে ও এর আগে ভূত ভুতুম পত্রিকার জন্য ওই তালিকাটা করেছিল। ভূত ভুতুম পত্রিকায় কোনো একটা লেখার জন্য, স্বাগত লেখেনি, অন্য একজন লিখেছিল কেউ। স্বাগতের কাছ থেকে সেই তালিকাটা নিয়ে তিনি লেখাটি প্রকাশ করেন, সেখানে স্বাগতের নাম টাম কোথাও ছিল না আর কি। যাই হোক, সেটা তো আমরা করবো না, আমরা শুধু বলে দেবো যে স্বাগত আমাকে পুরো তালিকাটা পাঠিয়েছে। প্রথম দিকের ছবিগুলো পাঠিয়েছি ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ পাঠিয়েছে আমাকে একদম বাংলা যে প্রথম কমিক্স গা ছমছম করে মুক্তি পেল রতনলাল। স্বাগত আমাকে দিয়েছে নারায়ণ দেবনাথের ছবিগুলো, আর পাঠিয়েছে তালিকা যেখানে পরপর আছে কমিক্সের নামগুলো, সেগুলোর সালগুলো। তো বাংলা কমিক্সের নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। দেরি করে শুরু হয়েছে, কিন্তু দের আয়ে শুভদীপ, দুরাস্তায়। শুভদীপ, আমি একটা বলো। জিনিস বলি, তোমার এই ভূততত্ত্বের, হ্যাঁ, বইমেলা সংখ্যা, সেখানে 3টে কমিক্স, সেখানে হরর 3টে কমিক্স, অনুবাদ কমিক, হরর হরর কমিক। সংখ্যায় আছে কাছাকাছি হাতে। হাতের কাছে বইটা আছে, আমি নিয়ে বসেছিলাম। তিনটে ভূতত্ত্ব কিন্তু কমিক্স, খুব ভালো এটা কাজ তো করছে। বলতেই হয়। ভূতত্ত্বের ছাপানো বাঁধানো এই দিক দিয়ে কিন্তু ভূতত্ত্ব রীতিমতো প্রশংসার দাবি আছে, রীতিমতো প্রশংসার দাবি আছে। একটু বড় বড় মানে করো, স্ক্রিনটা বড় করো, পাওয়ার পয়েন্টটা বন্ধ করো। অনুবাদ অনুবাদ আচ্ছা সংখ্যাটাকে দাদা, তো একদম এত সুন্দর সাজানো হয়েছিল। তুমি শুধু তোমার স্ক্রিনটাকে নিয়ে একটু দেখাও, তাহলে বড় করে দেখতে আমাদের দেখো। সাইড করবে। এই দেখো, দাঁড়াও। তোমার আমি স্ক্রিনটা তাহলে একটু বড় করে লেআউটটা নাও। একটু চেঞ্জ করছি। হ্যাঁ, লেআউটটা একটু স্লো লেআউট করে নিই আমি তাহলে। এটা তোমার লেআউট চলে যাচ্ছে। এবার এই যে তুমি চলে এসো। নিশ্চয়ই আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার চলে এসেছি আমি। এই যে আমার নাম হলি, যেটা আর কি এই মুহূর্তে উপস্থিত আছেন তিনি, ইন্দ্রনীলদার কাজ, ঠিক আছে, এবং বেশ অন্যতম কাজ ইন্দ্রনীলের একটা। কাজ শুধু নয়, দেখা যাচ্ছে ওটাতে দেবাশিস কর্মকার, দেবাশিস কর্মকার আমাকে হ্যাঁ, যথেষ্ট ওখানে সাহায্য করেছিল, টাইপিং এ সাহায্য গণস্থাপনে করেছিল। সাহায্য অয়ন, করেছে একদম। হ্যাঁ, অয়ন ওই অয়নদা নামাঙ্কনটা হচ্ছে, করেছিল। হ্যাঁ, নামাঙ্কনটা করেছিল। রীতিমতো টিম এই যে ওয়ার্ক এটা আমাদের। দেখা যাচ্ছে, একদমই তাই। এবং কমিক্স, তোমাদের এই টিম ওয়ার্কের জন্যই আর কি তুমি এই হবে না জায়গাতে পুরো। বলো। শুভদীপ, একবার ভূততত্ত্বের কভারটা আগে দেখিয়ে নাও, তাহলে লোকে দেখা বুঝতে যাচ্ছে পারবে কোন সংখ্যাটা। এটা কিন্তু বইমেলায় শুভদীপদের এতক্ষণ কথা হলো, ভূততত্ত্ব নিয়ে একটু কথা বলা কিন্তু দরকার। ভূততত্ত্ব কিন্তু এই বইমেলায় এই বইটাকে নিয়ে কিন্তু সবার মধ্যে খুব সাড়া ভূতত্ত্বে কিন্তু দেখছে। এর আগেও বিভূতিভূষণের মেডেল কমিক্সটা বেরিয়েছিল, সেটাও কিন্তু হরর কমিক্সের মধ্যেই পড়ে, দ্বিতীয় সাহিত্য কমিক্সের মধ্যে। একদমই তাই। ইনফ্যাক্ট মিডল কমিক্সটা নিয়ে ওটাও একটা খুব বড়, ওটা নিয়ে এখন মানে বলতে গেলে সময় চলে যাবে, আমি আর এগোচ্ছি না, ওইদিকে যাচ্ছি না। কিন্তু আগে দুটো হরর কমিক্স বেরিয়েছিল। এই দেখো, ওই দেখো, এ আবার মুখোশ পরে নিচে গো। তোমার হাতে কাঁচি দেখতে পাচ্ছি না, এবার তুমি কাঁচি নেবে নাকি? আমি কি এবং আমি কি সুন্দরী কাশিটা, হ্যাঁ, ওটা দরকার। এবং তোমার পাশাপাশি ভূততত্ত্বে আরো দুটো, যে comics দুটো, এসেছিল। আরো দুটো কমিক্স ছিল, হ্যাঁ, এবং পাথর একটা একটা হচ্ছে কমিক্স ছিল। সমুদ্র মন্থন, এই যে, এটা এবং সমুদ্র দেবাশিসের করা, মন্থনটা দেবাশিস কর্মকার। এবার এটা দেবাশিসের করা। আরেকটা যেটা হচ্ছে, এবং সেটা হচ্ছে এটা একদম লাস্টের দিকে ছিল, হ্যাঁ, এই যে, না, ওটা মাঝামাঝি ছিল, ওটা মাঝামাঝি তো 2 নম্বর। ওটা মাঝে মাঝে ছিল, ভয়মোহন। হ্যাঁ, ভয় মহল, এটা পার্থ। এইটা টাইপোগ্রাফিটা কিন্তু পার্থ আমি একটা বলছি, জাস্ট কমিক্সের একটা, যে এটা কিন্তু ইংলিশে যেরকম ভাবে মানে নামটা ছিল বয়মহলটা, এটা বাংলায় কিন্তু ওই রকম থ্রিডি, একটু আরেকটু কাছে যদি আনো, এই টাইপোগ্রাফির মধ্যে কিন্তু একটা থ্রিডি লুক ছিল আর কি, মানে লেখাটা বেঁকানো করে। এবার ইংরেজিতে তো অনেক রকম ফন্ট থাকে, বাংলায় এগুলো করা কিন্তু খুব শক্ত করে। কিন্তু এগুলো হলে কমিক্সটা না অন্যরকম খুলে যায়। এরপর আমি মানে যারা মানে কমিক্স, বাংলা কমিক্স নিয়ে মানে অনেকে দেখবে চর্চা করছে, বা যারা নতুন শুরু করছে, যারা আমরা পুরনো আছি ঠিক আছে, আমি সবাইকে বলবো যে ছবি প্লাস গল্পের পাশাপাশি তার অ্যাম্বিয়েন্সটা তৈরি করা, এবং তার জন্য ক্যালিগ্রাফিটা খুব জোর দেওয়া, যদি হাতে এঁকে ফন্ট বানানো যায়। আমি তোমাকে একটা জিনিস বলছি যে মানে যারা আনন্দমেলা করেছে, দেবাশিস দেবকে সবাই চিনি। দেবাশিস দেব কিন্তু আমাকে এসে, এটা আমার কাছে খুব বড় একটা মানে ভালো লেগেছিল, উনি আমায় বলেছিলেন যে অয়ন, আমি তোমার বইটা নিচ্ছি এই কারণেই, তুমি যে আমি কি সুন্দরী বইটাতে যে হাতে লিখে যে তুমি ইয়েটা করেছো, বইয়ের নামাঙ্কনটা, মানে ওর ইয়েটা, ওর মধ্যে যে মানে লেখাটাকে কাঁচি দিয়ে কাটা আছে, এটা অনেকে খেয়াল করেননি হয়তো। যে আমি কি সুন্দরী গল্পের থিমের সাথেই উনি কিন্তু খেয়াল করেছেন, এবং উনি আমাকে বইমেলায় কিন্তু এটা বলেছিলেন যে এই যে এই জিনিসগুলো, আমি সেটা সবাইকে বলছি যারা কমিক্স, হরর কমিক্স নিয়ে কাজ করতে ইচ্ছুক,
প্রত্যেককে আমি বলছি যে এই জিনিসগুলো বা যারা নতুন আর কি, যারা পুরনো তাদের তো আমার কিছু বলার ধৃষ্টতা রাখি না, যারা নতুন আর কি তারা কিন্তু এই এই জায়গাটাতে কিন্তু খুব জোর দেবেন যে এটা কিন্তু নেগলেক্ট করলে হবে না, যে একদম। এটা মানে সবকিছুতেই সব মিলেই কিন্তু একটা তৈরি হয় আর কি। হ্যাঁ, আর এক্সপেরিমেন্ট করতে মানে যাতে কেউ ভয় না পায়, এক্সপেরিমেন্ট হোক, আরো বেশি করে চলুক, গল্পটা গল্পের মতো চলুক, আঁকাটা আঁকার মতো চলুক, কিন্তু এক্সপেরিমেন্টটা আর হোক। কমিক্সের গল্প লেখার সময় এটা তোমাদের মাথায় রাখতে হবে, যারাই গল্প লিখবে তারা তোমরা কমফোর্ট জোনে লিখবে। তোমার কোন কমফোর্ট জোন কোনটা সেটা তুমি বেছে নেবে। তোমার যদি মনে হয় তুমি গোটা গল্পটা একসাথে তৈরি করবে, যে ছবি আঁকবে তার সাথে বসে কথা বলে নেবে। তার সে যদি বলে যে না তোমাকে স্ক্রিপ্ট অনুযায়ী ভাগ করতে হবে, তোমাকে তার স্ক্রিপ্ট অনুযায়ী ভাগ করে দিতে হবে। কিন্তু কমফোর্ট জোনটা যাতে তুমি গল্প এবং ছবি একসাথে চলতে পারে, সেই জন্য শিল্পী এবং লেখক যেন একসাথে বসে কাজ করতে পারে, এটা প্রথমে এই কমফোর্ট জোনটা তৈরি করে নিতে হবে, তবেই প্রোডাক্ট ভালো হবে। পার্থদা লিখছে আমি পার্থদা বলছে আমি ক্যালিগ্রাফি শিখতে চাই। চর্চা আর শিখতে মানে চাই। তাহলে ক্যালিগ্রাফিতে এখানে বলে দিই, আমারও আগ্রহ আছে ক্যালিগ্রাফি। ওঙ্কার খুব সম্প্রতি একটি আনারি মাইন্ডসের পেজে একটি মানে আঁকা শেখানোর একটি ক্লাস তৈরি করেছে। তো সেখানে জয়েন যদি নাও করতে পারো পার্থ, তুমি ওঙ্কারের সাথে কথা বলে দেখতে পারো ক্যালিগ্রাফির জন্য। কারণ সৈকতকে তো এই মুহূর্তে আমরা পাচ্ছি না, সৈকতের নিজস্ব ফেসবুক প্রোফাইলটাও নেই। ওকে অনেকবার বলেছি, ও আসতে চায় না। যাই হোক, অয়ন শেখাতে পারো, অয়ন অবশ্যই শেখাতে পারো, অয়ন পার্থকে শেখাতে পারো একটু ক্যালিগ্রাফি। ঠিক আছে, চলো প্রায় 1.5 ঘন্টার উপরে প্রোগ্রাম হলো, এবার তাহলে আমরা একটু এবার একটা ছোট্ট উপসংহার দিয়ে আমরা মোটামুটি শেষ করব। উপসংহারের দিকে একটা ছোট্ট আমি জিনিস পিন করে দিচ্ছি, দেখে নাও। এইখান থেকে আমার মনে হয় উপসংহারের ভিতটা আমরা পেয়ে যাবো। গ্রাসরুট লেভেল থেকে কমিক্স চর্চা শুরু না হলে সারা জীবন তিন শুভময় বলেছেন, সংখ্যা কমিক্সের, কলকাতার কমিক্সের অন্যতম স্তম্ভ। গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে হলে তো আমাদেরই করতে হবে, কারণ আমরা তো সেই পর্যায়ে চলে গেছি যেখানে আমরা বড় বড় বৃক্ষ, এখন আমরা গার্জেন, আর গ্রাসরুট হচ্ছে আমাদের সন্তানেরা, আমাদের চারপাশের লোকেরা যারা ক্রমশ বড় হচ্ছে। শুধুমাত্র বাচ্চারা নয়, যারা বড় হচ্ছে তারা কিশোর তরুণ, তাদের কাছে তাহলে আমাদের কাজ নিয়ে যেতে হবে। দেখতে হবে যে তারা নন্টে ফন্টে হাঁটা ভাতার সঙ্গে সঙ্গে পাশাপাশি আমি কি সুন্দরীও হাতে তুলছে, 3টাও পড়ছে, আধার নগরীও দেখছে, আবার ওঙ্কারের কাজ যেটা আমরা অলৌকিক দেখলাম সবই দেখছে। কমিক্স সম্বন্ধে কোনো বাজ বিচার তারা করছে না। কমিক্স বলতেই যেন এরপরে আমরা না শুনি যে ওই হাঁটা ভাতা নন্টে ফন্টে অরণ্যদেব আর টিনটিন আর টারজান আর অ্যাস্টেরিক্সই শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, ভালো বাংলা হরর রাইটার কে কে আছেন? মানে কমিক্সের রাইটার বলতে চাইছেন নাকি এমনি সাহিত্যের কথা বলছেন? দেখো, আমি সাহিত্যের কথা বলতে হেমেন্দ্র কুমার রায় অবশ্যই। না, আমি একটা কথা বলে নি, মানে এখানটাতে একটা জিনিস ছোট্ট করে বলে নি যে মানে মৌলিক কমিক্স আর সাহিত্য থেকে কনভার্ট কমিক্স দুটোর মধ্যে একটু ছোট্ট ইয়ে আছে আর কি, মানে সে তো আছেই। দেখো, আমাদের কমিক্স আর গ্রাফিক নভেল নিয়ে একটা চিন্তা ভাবনা। এখন আমি বড় বড় পত্রিকায় দেখি একটা 10 পাতার কমিক্স, বিজ্ঞাপন হচ্ছে গ্রাফিক নভেল। কি করে সেটি গ্রাফিক নভেল হয়? যদি আমি আক্ষরিক অর্থও ধরি, নভেল মানে উপন্যাস, আর গ্রাফিক নভেল কথাটা আর কিছুই না। গ্রাফিক নভেল একটা মার্কেটের স্টান্ট একটা। প্রথম যে উইল এজনারের যে কন্ট্রাক্ট অফ দ্য গড, ওখানে গ্রাফিক নভেল কথাটা ব্যবহার হলো, তার আগেও একটা কমিক্সে গ্রাফিক নভেল কথা ব্যবহার হয়েছিল। কথাটা হচ্ছে খন্ডে খন্ডে যে কমিক সিরিজগুলো বেরোয়, পরে যখন সেগুলোকে বই আকারে বিক্রি হয়, টিপিবি ট্রেড পেপার ব্যাকে হয়, তখন সেটাকে গ্রাফিক নভেল করে। যেমন ওয়াচম্যানের 12টা ইস্যু 12টা মাসে বেরিয়েছে, 12টা ভাগে বেরিয়েছে, তারপর তাকে একসাথে বের করা হবে। যখন ওয়াচম্যান একটা একটা করে ইস্যু বেরোচ্ছে তখন তাকে গ্রাফিক নভেল বলবো না, কিন্তু যখন ট্রেড পেপার ব্যাক বেরোচ্ছে তখন তাকে সেটাকে গ্রাফিক নভেল বলবো। এই যে তুমি যেটা বলছো অয়ন, এই ধরনের কনসেপ্টের তো গন্ডগোল আমাদের আছে, সেগুলো কিন্তু আমাদেরই ঠিক করতে হবে না। বিরক্ত হয়ে তো লাভ নেই, অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, উনি এবার ঠিক করেছেন যে কমিক রাইটারের কথা বলছেন। দেখুন, কমিক্স রাইটার বলতে কমিক্সের জন্য গল্প লেখেন, অবশ্যই শ্রমিক দাশগুপ্তের কথা বলবেন। শ্রমিক দাশগুপ্ত মূলত একজন রাইটার, তিনি বাঙালি, তবে হ্যাঁ একটা কথা বলতে পারেন, বাংলায় কাজ খুব একটা তার নেই। তিনি সাধারণত ভারতীয় পর্যায়ে লেখেন, এবং একটা কথা ইয়েতে হচ্ছে। কমিক্স আর গ্রাফিক নভেল একদমই আলাদা। বলতে পারো সব গ্রাফিক নভেল কমিক্স, কিন্তু সব কমিক্স গ্রাফিক নভেল না। এটা হচ্ছে পার্থর কথা হচ্ছে। আর হরর রাইটার মানে ভৌতিক গল্পে কমিক্সের রাইটার অলোক দাশগুপ্ত, খুব সুন্দর মানে গল্প লিখেছেন, যেটা অলৌকিক রাতে বলে প্রকাশিত হয়েছে।
অরিজিৎ দত্ত যদি বেশ ভালো লেখে, আমিও ছোটখাটো লেখার চেষ্টা করি। এখনো সেইভাবে শ্রেষ্ঠ হরর কমিক্স রাইটার, এটা বোধহয় এখনই বলার সময় আসেনি, এটাই বল। বেশ বেশ, শুভদীপ, মোটামুটি ভালো লাগলো আমরা খুব। একদম মানে আমরা 1 ঘন্টা 40 মিনিট ধরে জোকারের আলোচনা চেষ্টা করলাম। করেন নাই? বিষয় যেটা হচ্ছে যে আমরা কি হলো যে সত্যি কথা বলতে গেলে যে হরর কমিক্স নিয়ে যদি আলোচনা করা হয় সেটা একদিনে একটা সিজনের মধ্যে কমপ্লিট করা না, শেষ impossible, হবে না। মানে সম্ভব না। আমাদের একদমই অনেক না, আমরা কিছু অনেক স্কিপ করে tweet বাদ পেয়ে দিয়ে গেছি। যেতে হলো। আমাদের একদমই কথাবার্তা বলার মধ্যে তাড়াহুড়ো ব্যাপারটা চলে এলো, এটা তো হওয়া উচিত নয়। যাই হোক, সেটা ফেসবুক একদমই। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, ইন্দ্রনীলা সম্ভবত মনে হয় গ্লিচ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আরো দুটো এখানে একটা ইয়ে আছে, একটা আসছে, আমি তোমাকে পিন করে দিচ্ছি অয়নদা, দেখো এটা। হ্যাঁ, সেটা ভালো হয়। একদমই, অনেক কমিক্স বিভিন্ন পত্র পত্রিকায় বেরোয়, সেটা আলাদা কমিক্স বই হিসেবে বেরোয়, এরকম হয়। ইনফ্যাক্ট বেরিয়েওছে এরকম ধরনের অনেক কাজ, যেগুলো পরে সংকলিত হয়ে বই আকারে বেরোয়। এই ধরনের প্রশ্ন আসতেই থাকবে, এবং আজকে মনে হয় আমরা মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট অনেকক্ষণ টেনে নিয়েছি, এবং আরো যারা আছেন উপস্থিত তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের অন্যান্য কাজ থাকবে। 2 ঘন্টা ধরে প্রায় অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট আটকে রেখেছি ওনাদের। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এই মানে এই তো পার্থদা লিখিয়ে দিয়েছে, আমার পুরো একদম মুখের কথাই নিয়ে ও একদম বলে দিয়েছে যে দ্বিতীয় মৌসুম আসুক আলোচনার, কারণ একটা আমার মনে হয় যে এখানে একটা আলোচনার একটা শেষ হয়ে গেছিল, আমি ইন্দ্রনীল ওয়াইফাই আরেকটা জয়েন করছে। আমি নেট প্যাক শেষ হ্যাঁ, হয়ে গেছিল, ওয়াইফাই দিয়ে ঢুকলাম, ঠিক আছে। আচ্ছা ব্যাপার না। আচ্ছা, এখানে এটা আরেকটা এটা একটা ছোট্ট আরেকটা হরর, ছোট্ট একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি ছোট্ট হয়েছিল হরর। আমার জন্য। হ্যাঁ, ছোট্ট হরর, ক্ষুদ্র ইনফ্যাক্ট হরর। আরেকটা জায়গা মনে হলো যে তুমি 2 জায়গায় উপস্থিত একই সময় একসঙ্গে, হ্যাঁ, তো ওখানে আজকে ওটা এখানে। ওইটা তো ওইটা তো কোয়ান্টাম থিওরি। হ্যাঁ, ওই তো, হ্যাঁ, একদম একদম কোয়ান্টাম থিওরি। যাই হোক, এটাই বলছিলাম যে এই আলোচনাটা অবশ্যই একটা দ্বিতীয় মৌসুম আসা উচিত, এবং এত সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের আগ্রহ আমাদের আরেকটি দ্বিতীয় মৌসুম করতে অবশ্যই আমাদের সাহায্য করবে। এবং আমি অয়নদা এবং ইন্দ্রনীলাকে বলবো যে আরো আরো এরকম নিয়ে আলোচনা হোক, তোমাদের সাহায্য পাবো নিশ্চয়ই এই বিষয়ে আমাদের। এবং ভূতত্ত্বের সাথে, ভূতত্ত্বের পরিবারের সাথে এভাবেই থেকো। অসংখ্য ধন্যবাদ, যারা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভৌতিক শুভরাত্রি সবাই। ঠিক আছে, নমস্কার। নমস্কার।